আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদেরকে আবারও একবার স্বাগতম আমাদের ডিইউ রিটেন হ্যাক্স ক্লাসে। মিল্টনস ডিইউ রিটেন হ্যাক্স এই ক্লাসের আজকের পর্বে আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা পড়ব। তোমাদের অনেকের কাছে এই চ্যাপ্টারটা বেশ কঠিন লাগে, অনেকে এই চ্যাপ্টারের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে বুঝতে পারো না। এই চ্যাপ্টারে কয়েকটা পোরশন আছে, যেমন মৌলের পর্যায়বৃত্ত একটা পোরশন আছে, পর্যায়বৃত্ত পোর্শন থেকে যেমন অনেক প্রশ্ন আসে, আবার রাসায়নিক বন্ধন আরেকটা পোর্শন আছে, এখান থেকেও অনেক প্রশ্ন আসে। সো আমি মোটামুটি বাজারে যে কয়েকটা রিটেন রিলেটেড বই আছে সেগুলা বের করে সেইগুলো অ্যানালাইসিস করছি, আমার নিজের যে প্রিভিয়াস নলেজ সেগুলা থেকে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে দেখে এই চ্যাপ্টার থেকে আসার মতো সবচেয়ে ইম্পর্টেন্ট এবং কিছু সহজ কিছু কঠিন সব ধরনের যেই তোমার কোশ্চেন আছে সেইগুলাকে একত্রিত করে এই ক্লাসটা সাজিয়ে ফেলছি। সো আজকের এই ক্লাসটা আমি আশা করি খুবই ইফেক্টিভ হবে এবং তুমি হয়তো রিটেনের উপর এরকম ক্লাস তেমন একটা পাওনি, যতটা গুছিয়ে আমি তোমাদের সাথে আজকের এই ক্লাসটি দেওয়ার চেষ্টা করব। এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি একটা চমৎকার নোট পেয়ে যাবা, তুমি নিজে নোট বানাইতে পারো। পাশাপাশি আমাদের এই ক্লাস নোট তুমি যে পেয়ে যাবা। আমাদের ক্লাস নোট যেই গ্রুপে পাওয়া যাবে, যেই গ্রুপে আমরা নিয়মিত ক্লাস নোটটা দিই, আমরা টেলিগ্রাম চ্যানেলে মেইনলি ক্লাস নোটটা দিই, সেটা আমি কমেন্টে তোমাদেরকে পিন করে দিব, যাতে তোমরা ক্লাস নোটটা চ্যানেল থেকে নিয়ে নিতে পারো। ওকে, আর মোটামুটি এই ক্লাসটির মাধ্যমে তোমার প্রিপারেশন বা প্রস্তুতি এই চ্যাপ্টারের উপর একদম গুছিয়ে যাবে। সো ঝটপট জয়েন করে ফেলো। তোমার যে সমস্ত ফ্রেন্ডরা এই ক্লাসে জয়েন করার কথা আছে তাদেরকে একটু কাইন্ডলি মেনশন করে জানিয়ে দাও যে আজ ক্লাসটি শুরু হয়ে গেছে, লাইভটি একটু শেয়ার করে ফেলতে পারো। কারণ তোমরা জানো যে আমরা এই গ্রুপে বেশ অ্যাক্টিভ এখন থেকে। এই গ্রুপে যেহেতু আমরা এখন অনেক অ্যাক্টিভ, এই গ্রুপে নিয়মিত তোমাদের জন্য ক্লাস হবে। ডিইউ রিটেন হ্যাক্সের প্রথমে কেমিস্ট্রি ক্লাস নিব, কেমিস্ট্রি শেষ করতে পারলে টাইমের ভিতর তারপর ফিজিক্স ম্যাথও দেখিয়ে দেওয়ার ট্রাই করব এই গ্রুপেই। সো গ্রুপটা যদি একটু রিচ হয়, সবার কাছে পৌঁছায়, মেম্বার আরো বাড়ে, অনেক বেশি মানুষজন আমরা ক্লাস করি, তাহলে আমার অনেক ভালো লাগবে। আমাদের রিসেন্ট ক্লাস যেটা আগের ক্লাস ছিল ওটা ফেসবুকেও বেশ অনেক মানুষ করছে, আবার ইউটিউবেও করছে, ইউটিউবে প্রায় 2000 মানুষ করছে। সো আমার দেখে ভালোই লাগছে, জিনিসপত্রগুলো বেশ গোছানো। সো থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে অনেকেই ক্লাসে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে, যারা আমাদের সাথে ক্লাসগুলো করতেছে। তোমরা জাস্ট আমাদের একটু সামাজিক কাজকর্ম সামাজিক কাজকর্ম বলতে বুঝাচ্ছি জাস্ট ক্লাসটা একটু শেয়ার করে দিবা আর তোমাদের ফ্রেন্ডে একটু মেনশন দিবা। আর ফুল ক্লাসের ভিতরে তোমাদেরকে একবারও বলবো না, ক্লাসের শুরুতে জাস্ট একবার বলি আমি। সো এইটুকুর মাধ্যমে আমরা এখন আমাদের আজকের ক্লাসটি শুরু করব। সো আমাদের আজকের ক্লাসের মেইন যে টপিক সেটা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের বেসিক্যালি দুইটা পার্ট, একটা পর্যায়বৃত্ত ধর্ম পার্ট আর একটা রাসায়নিক বন্ধন পার্ট। আমি রিটেন অ্যানালাইসিস করে দেখছি রিটেনের ভিতরে পর্যায়বৃত্ত ধর্ম পার্ট থেকে, সাপোজ ধরো যদি তোমার দুইটা রিটেন কোশ্চেন দেয়, হ্যাঁ দুইটা রিটেন কোশ্চেন দেয়, পর্যায়বৃত্ত ধর্ম পার্ট থেকে একটা দেয়, রাসায়নিক বন্ধন পার্ট থেকে একটা দেয়। সো এরকম হাফ হাফ থাকে, একটা পর্যায়বৃত্ত ধর্ম থেকে থাকে, একটা রাসায়নিক বন্ধন থেকে থাকে। সো আমাদের পর্যায়বৃত্ত ধর্ম ইম্পর্টেন্ট, রাসায়নিক বন্ধন ইম্পর্টেন্ট। কিছু কিছু ক্ষেত্রে আমি অনেকের ক্ষেত্রে যেমন এমসিকিউ এবং রিটেন বোথ প্রিপারেশন বা ভার্সিটি ক প্রিপারেশন নেওয়ার সময় এই চ্যাপ্টারটা যখন আমি পড়াই, তখন আমি যদি কারোর এই চ্যাপ্টার কঠিন লাগে তাকে বলি যে তোমার কাছে যদি কঠিন লাগে তাহলে অনেক বেশি পড়ার দরকার নেই, তুমি রাসায়নিক বন্ধন পার্টটা খুব ভালো করে পড়ো, আর পর্যায়বৃত্ত ধর্ম পার্ট থেকে শুধুমাত্র হাজারি নাকসারের মেইন বইয়ে যে এমসিকিউ গুলো আছে ওই এমসিকিউ গুলা করো। এই দুইটা জিনিস মেইনটেইন করলেই তোমার এই চ্যাপ্টার গুছিয়ে যাবে। বাট যখন আমাদের আসে রিটেনের প্রিপারেশন, তখন যেহেতু পর্যায়বৃত্ত ধর্ম পার্ট থেকে অনেক কোশ্চেন আসছে, ব্যাখ্যামূলক কোশ্চেন, খ নম্বরের কোশ্চেন গুলা, সো আমাদের এই পার্টটাও ভালো করে দেখতে হবে। সো আমরা এখন দেরি না করে আমাদের ক্লাসে চলে যাব। আমরা ক্লাসে যদি যাই, দেখি আমাদের প্রথম কি কোশ্চেন আছে। প্রথমেই দেখো একটা খুব সিম্পল সংজ্ঞা আছে, যেটা আমাদের ক নাম্বার কিংবা খ নাম্বারে সংজ্ঞা আকারে দিয়ে দেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ক নাম্বারে দেয়। সো এইটা 1 পয়েন্ট, কিছু কিছু জায়গাতে 1.5 মার্কের রিটার্ন থাকে, কিছু কিছু জায়গাতে 2 তে, কিছু কিছু জায়গাতে 2.5 মার্কের রিটার্ন থাকে। সো এই তিন জায়গাতেই, তিনটা ইয়ার জন্যই এই ইয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অবস্থানান্তর মৌলের সংজ্ঞাটাই সবচেয়ে ইউনিক সংজ্ঞা। যে কয়টা সংজ্ঞার টাইপ মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে কোশ্চেন আছে, তার ভিতরে সবচেয়ে ইউনিক সংজ্ঞা অবস্থানান্তর মৌলের সংজ্ঞা। সো অবস্থানান্তর মৌলের সংজ্ঞা আসলে কি বলে দেখো, যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করলে, আমরা একটু লিখবো, তোমরা অলরেডি জানো যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করলে, আচ্ছা মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস, তাই না, সুস্থিত অবস্থায়। তো সুস্থিত না লিখলে আবার কথাটা ভুল হবে। সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস
করলে আমাদের ডি অরবিটালে ডি 1 থেকে 9টা ইলেকট্রন থাকে, তাদেরকে আমরা বলি হচ্ছে অবস্থানান্তর মৌল। সো অবস্থানান্তর মৌল এই কথাটার মানে হচ্ছে, অবস্থানান্তর মৌল এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে ডি অরবিটালে আমাদের কয়টা ইলেকট্রন থাকতে হবে, ডি অরবিটালে 1 থেকে 9টা ইলেকট্রন থাকতে হবে। সো এইটা হচ্ছে আমাদের বেসিক সংজ্ঞা। তাহলে এইটার মাধ্যমে আমরা কিন্তু আরো একটা বেসিক বুঝতে পারছি যে ডি যখন 1 আসে তখন সে অবস্থানান্তর, ডি যখন 5 আসে অবস্থানান্তর, ডি যখন 9 আসে অবস্থানান্তর। বাট যদি আমরা এখানে ডি 0 পাই, এটা কি অবস্থানান্তর? এটা হচ্ছে অবস্থানান্তর না। বুঝতে পারছো জিনিসটা? এই যৌগটা আমাদের অবস্থানান্তর যৌগ নয়। এবার যদি কখনো আমাদের ডি অরবিটালে ডি 10 থাকে, মানে একদম পরিপূর্ণ অবস্থায় থাকে, এটা কি অবস্থানান্তর? উত্তর হচ্ছে না ভাইয়া, এইটাও অবস্থানান্তর যৌগ না। তো এইটাও অবস্থানান্তর যৌগ না, এটাও অবস্থানান্তর যৌগ না। তো যারা ডি 0 ফরমেশনে থাকে তারা অবস্থানান্তর না, যারা ডি 10 ফরমেশনে থাকে তারা অবস্থানান্তর না। সো অবস্থানান্তর হওয়ার জন্য আমাদের ডি 1 থেকে 9 থাকতে হবে। এবার যদি আমি তোমাকে বলি যে স্ক্যান্ডিয়াম দেখো, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে স্ক্যান্ডিয়ামকে অবস্থানান্তর মৌল, একদম ইন্টারমিডিয়েটের বেসিক। স্ক্যান্ডিয়ামকে অবস্থানান্তর মৌল, জিঙ্ককে অবস্থানান্তর মৌল? উত্তর হচ্ছে না। স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে ডি অরবিটালে দেখবা 0 ইলেকট্রন থাকে, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করলে ডি অরবিটালে দেখবা 10টা ইলেকট্রন থাকে। সো এই দুইটা জিনিসও অবস্থানান্তর মৌল নয়, এরাও অবস্থানান্তর মৌল নয়। সো তোমাকে বলবে যে জিঙ্ক একটি অবস্থানান্তর মৌল নয় কেন, ব্যাখ্যা করো। স্ক্যান্ডিয়াম একটি অবস্থানান্তর মৌল নয় কেন, ব্যাখ্যা করো। তাহলে এই টাইপের ব্যাখ্যা যদি দেয় কি করবা, লিখবা যে সকল মৌলের সুস্থিত আয়ন ইলেকট্রন বিন্যাস করলে ডি অরবিটালে 1 থেকে 9টি ইলেকট্রন থাকে তাদেরকে অবস্থানান্তর মৌল বলে। স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখাবা, স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করে দেখাবা, তুমি দেখাই দিবা যে ডি অরবিটালে 0 ইলেকট্রন আছে। জিঙ্কের ইলেকট্রন বিন্যাসটা করবা, করে দেখাবা এবং দেখাই দিবা যে এই জায়গাতে ডি তে 10টা ইলেকট্রন থাকে। এরপরে লাস্টে একটু মন্তব্য দিবা যে ডি 10টি ইলেকট্রন যেহেতু আমাদের শর্তের ভিতর পড়ে না, এই জন্য জিঙ্ক হচ্ছে অবস্থানান্তর মৌল নয়। সো এইভাবে আমাদের অবস্থানান্তর মৌল কাকে বলে সেটা যেমন আসতে পারে, তেমন আমাদের দিতে পারে যে স্ক্যান্ডিয়াম, জিঙ্ক এরা অবস্থানান্তর মৌল নয় কেন, ব্যাখ্যামূলক কোশ্চেন। সো আমরা যদি এগুলো আসে পারবো কিনা বলো, জাস্ট একটু আমাকে জানাও যে এই পর্যন্ত তুমি পারবা কিনা। ওকে, সো এরপরে আসো আমরা হচ্ছে যে আমাদের পরের পার্টে যাব। এখানে কি আমি আরেকটু ডিটেল লিখে দিব? তোমাদের কমেন্ট পড়তে পারতেছি না যদিও, এখানে কি আরেকটু ডিটেল লিখে দিব? আচ্ছা, আমাদের লাইভে হচ্ছে হাজিরা আক্তার প্রীতি আছে, লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাবিলা আছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এই চ্যাপ্টারের সংজ্ঞা অনেক কঠিন। হ্যাঁ, এই চ্যাপ্টারের সংজ্ঞা একদম কঠিন। আয়েশা সিনিন খান আমার উদ্ভাসের স্টুডেন্ট, আমাদের সাথে ক্লাস করতেছে। ওকে, সো যেই টপিকগুলোতে তোমাদের সমস্যা আছে ইনশাল্লাহ আমি ওই টপিকগুলো তোমাদেরকে আজকে ক্লাসেই একদম থ্রোলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো চলো এখন আমরা পরের যেই সেটা যাই। পরের জিনিসটা বলছে যে লিগ্যান্ড কি একটি প্রসম লিগ্যান্ড লিখো। লিগ্যান্ড কি একটি প্রসম লিগ্যান্ড লিখো। সো লিগ্যান্ড হচ্ছে, মাথায় রাখতে হবে, আগে দুইটা ফিনোমেনা মাথায় রাখতে হবে। লিগ্যান্ড টার্মটা কখন আসবে? যখন তুমি জটিল যৌগ দেখবা বা জটিল যৌগ তৈরি করবা, জটিল যৌগের সময় লিগ্যান্ড থাকবে, জটিল যৌগের সময় লিগ্যান্ড থাকবে। আর লিগ্যান্ডের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে লিগ্যান্ড লন পেয়ার ইলেকট্রন, মুক্ত জোড় ইলেকট্রন বা লন পেয়ার ইলেকট্রন ডোনেট করতে পারে। সো লিগ্যান্ড হচ্ছে জটিল যৌগ গঠনে ব্যবহার হয়, লিগ্যান্ড জটিল যৌগ গঠনে ব্যবহার হয় এবং লিগ্যান্ড লন পেয়ার ইলেকট্রন ডোনেট করতে পারে। লন পেয়ার মানে কি? লন পেয়ার মানে হচ্ছে মুক্ত জোড়। লন পেয়ার মানে কি? লন পেয়ার মানে হচ্ছে মুক্ত জোড়। সো আমাদের লিগ্যান্ড মুক্ত জোড় ডোনেট করতে পারে এবং লিগ্যান্ড তোমার কি করে, তোমার লন পেয়ার মানে হচ্ছে জটিল যৌগ তৈরি করে। এবার যখন আমি সংজ্ঞা লিখবো, সংজ্ঞা কিভাবে লিখবো দেখো, সংজ্ঞা লেখা হচ্ছে এইভাবে লিখবা যে জটিল যৌগ, নিজের মতো করে লিখবা, মেইন কথাটা আসতে হবে। জটিল যৌগ গঠনে যে সমস্ত বা যে সকল অণু, আয়ন বা যৌগ, হ্যাঁ যৌগ মুক্তজোড় ইলেকট্রন কেন্দ্রীয় পরমাণুকে দান করে। দেখো এখানে কয়েকটা কথা আছে যে কথাগুলো থাকতে হবে, এগুলো আমি তোমাকে এখনই দেখাই দিব। কেন্দ্রীয় পরমাণুকে দান এবং দান করে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। কি বন্ধন? সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে।
সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে তাদেরকে আমরা বলি হচ্ছে লিগ্যান্ড। তাহলে এই জায়গায় মেইন কথা কি খেয়াল করে দেখো, এই জায়গার মেইন কথা হচ্ছে যে আমাদের মুক্ত জোড় ইলেকট্রন দান করতে হবে, মুক্ত জোড় ইলেকট্রন দান করতে হবে। সো মুক্ত জোড় ইলেকট্রন দান এই কথাটা ইম্পর্টেন্ট। কোথায় দান? দেখো কেন্দ্রীয় পরমাণুকে দান করবে। তো কেন্দ্রীয় পরমাণু কার? কেন্দ্রীয় পরমাণু হচ্ছে জটিল যৌগের। যেমন আমরা যদি একটা হচ্ছে লিগ্যান্ডের উদাহরণ দেখি, যেমন CuNH3 CuNH3 এটা একটা ধরো তোমার তোমার হচ্ছে একটা জটিল যৌগ। সো এখানে কেন্দ্রীয় পরমাণু এটা হচ্ছে 2- হইতে পারে আই গেস। সো কেন্দ্রীয় পরমাণু কে বলো তো? এই জায়গাতে কেন্দ্রীয় পরমাণু কপার, আর অ্যামোনিয়া হচ্ছে লিগ্যান্ড। এই লিগ্যান্ড অ্যামোনিয়া, এই নাইট্রোজেনের উপর একজোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, সেই মুক্ত জোড় ইলেকট্রন সে দান করতে পারে কোথায়? কপারে। তাহলে দেখো CuNH3 এটার ক্ষেত্রে এই অ্যামোনিয়া তার মুক্ত জোড় ইলেকট্রন কপারকে ডোনেট করতেছে। অ্যামোনিয়া তার মুক্ত জোড় ইলেকট্রন কোথায় ডোনেট করতেছে? কপারকে ডোনেট করতেছে। তাহলে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কপার, তাহলে কেন্দ্রীয় পরমাণুকে দান করছে কে? এই যে অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়াতে মুক্ত জোড় ইলেকট্রন থাকবে এবং সেই মুক্ত জোড় ইলেকট্রন সে কেন্দ্রীয় পরমাণুকে দান করবে। দান করে যেই বন্ধন গঠন হবে সেই বন্ধনকে আমরা বলি হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। কি বন্ধন? সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য কি? সন্নিবেশ সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য হচ্ছে সে একজন দান করবে কিন্তু ব্যবহার করবে দুইজনই। একজন দান করবে কিন্তু ব্যবহার করবে দুইজনই। এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। আমি বারবারই একটা উদাহরণ দিই, যে সাপোজ ধরো তোমার রুমে তোমরা দুই বন্ধু থাকো যারা হচ্ছে যে একসাথে অ্যাডমিশন কোচিং করতেছো। তো ধরো রুমে হচ্ছে ব্যবহারের জন্য একটা হ্যান্ড ওয়াশ লাগবে। তো এখন দেখা যাচ্ছে যে দুজনের কাছে একজনের টাকা নাই, একজনের কাছে টাকা আছে। সো দেখা যাচ্ছে যে যার কাছে টাকা আছে সে বাজার থেকে 100 টাকা দিয়ে একটা হ্যান্ড ওয়াশ কিনে আনলো। কেনার পরে ব্যবহার দুইজনই করতেছে, কারণ হ্যান্ড ওয়াশ প্রয়োজনীয় জিনিস। তো এখন দেখো কেনার সময় কন্ট্রিবিউশন একজনের কিন্তু ব্যবহার করতেছে দুইজন। এইটাকে বলে হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। সো এখানেও শেয়ারিং হয়, দুজন শেয়ার করে কিন্তু দেয় হচ্ছে একজন। তাহলে একজন দিয়ে যদি দুজন শেয়ার করে তখন সেটাকে আমরা বলি হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। এবার এই জায়গাতে আমরা লিগ্যান্ডের সংজ্ঞা তো দেখলাম, বলছে একটি প্রসম লিগ্যান্ডের নাম লিখো। সো একটা প্রসম লিগ্যান্ড হচ্ছে আমাদের অ্যামোনিয়া। অ্যামোনিয়া একটা প্রসম লিগ্যান্ড। অ্যামোনিয়াতে কোনো চার্জ নাই, নাইট্রোজেনের উপর একজোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, এটাকে বলা হচ্ছে প্রসম লিগ্যান্ড। যেমন দেখো আরো একটা যদি আমি লিখে দিই, পানিতে দেখো দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে এবং পানির কোনো চার্জ নাই। আছে কি পানির কোনো চার্জ নাই, ফলে এই দুইটা কিন্তু আমাদের প্রসম লিগ্যান্ডের উদাহরণ। এরকম অসংখ্য লিগ্যান্ড আছে। যেমন ধরো যদি তোমাকে আমি ধনাত্মক বা ঋণাত্মক লিগ্যান্ডের কথা বলি, যেমন দেখো সায়ানাইড মাইনাস আয়ন, এটা কিন্তু একটা ঋণাত্মক লিগ্যান্ড, তাই না? সায়ানাইড মাইনাস আয়ন একটা ঋণাত্মক লিগ্যান্ড। সো এই টাইপের ঋণাত্মক আরো লিগ্যান্ড আছে। ক্লোরিন মাইনাস আয়ন হতে পারে, ব্রোমিন মাইনাস আয়ন হতে পারে, এগুলো সব এক একটা ঋণাত্মক লিগ্যান্ড। এই ঋণাত্মক লিগ্যান্ডগুলো বসতে পারে, বিশেষ করে আমাদের অ্যামোনিয়া, পানি এগুলাই বেশি বসতে দেখা যায়। সো এগুলো হচ্ছে সব ধনাত্মক লিগ্যান্ড। আচ্ছা, সো ঋণাত্মক লিগ্যান্ডও বসতে পারে, ধনাত্মক লিগ্যান্ডও বসতে পারে, উদাহরণ যা কিছু চাইতে পারে। ওকে, এরপরে আসো আমাদের পরবর্তী যেই কোশ্চেন সেটার দিকে আমরা একটু তাকাই। পরবর্তী কোশ্চেন বলতেছে, লাইভ কি ঠিকঠাক চলে দেখো তো? ওকে, কতজন লাইভে আছে? হ্যাঁ, ওকে। সো পরবর্তী যে অংশ আছে, পরবর্তী অংশের দিকে যদি আমি তাকাই, পরবর্তী অংশ বলছে দেখো সক্রিয়তার উচ্চক্রম অনুসারে নিষ্ক্রিয় গ্যাস সমূহকে সাজাও। সো নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কার সক্রিয়তা বেশি, কার সক্রিয়তা ক্রম, সেটা আমাদের এখানে আগে জানতে হবে। সো নিষ্ক্রিয় গ্যাস কে কে আছে দেখো তো? আমাদের হিলিয়াম আছে নিষ্ক্রিয় গ্যাস, নিয়ন আছে নিষ্ক্রিয় গ্যাস, আর্গন আছে নিষ্ক্রিয় গ্যাস, তারপর হচ্ছে জেনন, তাই না? হিলিয়াম, নিয়ন, আর্গন, তারপর হচ্ছে আর্গনের পরে কি? জেনন, রেডন। একটা কি মিস করে গেছি? একটা মিস করছি, কোনটা 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 কোনটা? হঠাৎ করে আমার মাথায় কাজ করা বন্ধ করে দেয়, কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়। হঠাৎ করে দেখি যে মাথায় কাজ করতেছে না, তখন দেখা যায় যে মিস আউট হয়ে যায় অনেক কিছু। আচ্ছা, ক্রিপ্টন, আর্গনের পরে ক্রিপ্টন, তারপর জেনন, রেডন। সো এখানে আরেকটা আসবে মাঝখানে, সেটা কি? ক্রিপ্টন। সো এই যে এইগুলো হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলো আমরা দেখলাম, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এগুলার ভিতরে আমাদের বলছে কি সক্রিয়তার ক্রম, সক্রিয়তার ক্রম কার বেশি কার ক্রম, মানে উচ্চ ক্রম অনুসারে সাজাইতে হবে। সো এটা আমরা যদি একটু উপর থেকে নিচে সাজাই, দেখো প্রথমে পর্যায় সারণী সবার উপরে থাকে হচ্ছে হিলিয়াম, তারপরে দেখো নিচের সারণীতে নিচের সারিতে থাকে হচ্ছে তোমার নিয়ন, তারপরে থাকে হচ্ছে আর্গন, তারপরে থাকে হচ্ছে ক্রিপ্টন, তারপরে থাকে হচ্ছে জেনন, তারপরে থাকে হচ্ছে রেডন। এখন দেখো তো পর্যায় সারণীর উপর থেকে তুমি যত নিচের দিকে যাবা, খেয়াল করো পর্যায় সারণীর উপর থেকে তুমি যত নিচের দিকে যাবা তত একটা করে পর্যায় বাড়ে না।
দেখো এখান থেকে একটা গেলে একটা পর্যায়ে বাড়ে, এখান থেকে আরেকটা গেলে আরেকটা পর্যায়ে বাড়ে। এ 2 নাম্বার পর্যায়ে আছে, 3 নাম্বার পর্যায়ে আছে, 4 নাম্বার পর্যায়ে আছে, 5-এ আছে, এ 6-এ আছে, এ 7-এ আছে। সো খেয়াল করো যত তুমি নিচে যাবা একটা করে পর্যায়ে বাড়বে না, যত তুমি নিচে যাবা একটা করে পর্যায়ে বাড়বে, যত তুমি নিচে যাবে একটা করে পর্যায়ে বাড়বে। সো একটা করে পর্যায়ে বাড়া মানে হচ্ছে, একটা করে পর্যায়ে বাড়া মানে হচ্ছে একটা করে অরবিটাল বাড়া, অরবিটাল বাড়া। আর যদি একটা করে অরবিটাল বাড়ে তাহলে কি আকার বড় হয়, তাই না? আকার বড় হয়, আকার বড় হয়। তার মানে এখানে যদি আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, হিলিয়ামের যে আকার, হিলিয়ামের যে আকার তার থেকে নিয়নের আকার বড় না? নিয়নের আকার বড়। কারণ কি দেখো, হিলিয়ামে আমাদের 2টা অরবিটাল ছিল, নিয়নে আমাদের 3টা অরবিটাল, আর্গনে আমাদের 4টা অরবিটাল হবে, তারপর হচ্ছে ক্রিপ্টন, জেনন, রেডন, এইভাবে আমাদের আস্তে আস্তে হিলিয়ামে আমাদের 2টা না 1টা অরবিটাল ছিল, সরি। সো হিলিয়ামে আমাদের 1টা অরবিটাল ছিল, হিলিয়ামে 1টা অরবিটাল ছিল, নিয়নে যাবে হচ্ছে আমাদের 2টা অরবিটাল, তারপরে দেখো আর্গন, আর্গনে যাবে হচ্ছে আমাদের 3টা অরবিটাল, তাই না? 3টা অরবিটাল। সো আমরা দেখো যত উপর থেকে নিচে যাচ্ছি তত আমাদের অরবিটাল বাড়তেছে, আর অরবিটাল বাড়ার সাথে সাথে আমাদের যৌগের আকার বৃদ্ধি পাচ্ছে না? এখন আকার যদি বৃদ্ধি পায়, আকার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এই কেন্দ্রীয় পরমাণুর সাথে আউটার শেলের আকর্ষণ বল কমে যায়। সো আকার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে খেয়াল রাখো, এই জায়গাটা মাথায় রাখবো যে কয়েকটা লাইন আমাদের লিখতে হবে, যে তুমি হচ্ছে এইভাবে লিখবা। প্রথমে সক্রিয়তার ক্রম বোঝার আগে আমরা এই পয়েন্টগুলো একটু শিখে নিই। তুমি দেখো এখানে যেহেতু সাজাইতে বলছে, তুমি কিন্তু সাজাইলে ফুল মার্ক পেয়ে যাচ্ছ, আর কিছু করা লাগবে না। সাজানো তো ইজি, কিন্তু বেসিকটা তো বুঝতে হবে। তাহলে বেসিকটা কি, উপর থেকে নিচে যখন যাই তখন হচ্ছে আকার বৃদ্ধি পায়, তো আকার বাড়ে, আকার বাড়ে। এটা কি, এটা হচ্ছে উপর থেকে নিচে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে আমার আকার বাড়লো। আকার বাড়ার সাথে সাথে তোমার আকর্ষণ বল কমে যায়, আকার যত বাড়বে তত আকর্ষণ বল কমে যায়, আকর্ষণ বল কমে যায়। কিসের আকর্ষণ বল? কেন্দ্রীয় পরমাণুর প্রতি আকর্ষণ বল। তাহলে দেখো সেন্ট্রাল অ্যাটম যেটা আছে তার প্রতি যে আকর্ষণ বল সেটা কি হচ্ছে আমাদের কমে যাচ্ছে। এবং সেন্ট্রাল অ্যাটমের প্রতি যদি আকর্ষণ বল কমে যায় তাহলে বাইরে থেকে ইজিলি ইলেকট্রনকে বের করে নেওয়া যায়। যেমন দেখো হিলিয়ামের এই বহিস্থ স্তরে 2টা ইলেকট্রন আছে, এই 2টা ইলেকট্রনের এই সেন্ট্রাল অ্যাটমের প্রতি আকর্ষণ বল অনেক বেশি। বাট আমি যদি একদম রেডনের দিকে যাই, রেডনে তো আমাদের অরবিটালের অভাব নাই, রেডনে আমাদের অরবিটালের অভাব নাই। সো একদম বাইরের স্তরে যদি 2টা ইলেকট্রন থাকে, একদম বাইরের স্তরে যদি 2টা ইলেকট্রন থাকে, এটাকে ইজিলি বের করা যাবে, কারণ এর সেন্ট্রাল অ্যাটমের সাথে বাইরের এই ইলেকট্রনের যে আকর্ষণ বল সেটা একদম কম। সেন্ট্রাল অ্যাটমের সাথে বাইরের ইলেকট্রন আকর্ষণ বল একদম কম, তাহলে এইটাকে আমি ইজিলি বের করে নিতে পারবো। এখন ইজিলি যদি বের করে নিই তাহলে সে তার সক্রিয়তা বেশি, কারণ কি ইজিলি ইলেকট্রন বের হয়ে যে অন্যের সাথে বিক্রিয়া করবে। তাহলে তুলনামূলক বাইরের স্তরে যাদের ইলেকট্রন অনেক দূরে থাকে তারা হচ্ছে বেশি সক্রিয়, অর্থাৎ আকার যাদের বড় তারা বেশি সক্রিয়। তার মানে এখানে আমাদের মনে রাখতে হবে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে আকার ইজ প্রপোর্শনাল টু সক্রিয়তা, আকার ইজ প্রপোর্শনাল টু সক্রিয়তা। সো নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে এইটাই হচ্ছে আমাদের ট্রিক। এক লাইনে আমরা মনে রাখতে পারি যে ট্রিকটা কি, ট্রিকটা হচ্ছে আকার ইজ প্রপোর্শনাল টু সক্রিয়তা। তার মানে আকার যত বড় সক্রিয়তা তত বেশি। তাহলে আকার বড় কার, দেখো আমরা এক লাইনে লিখে দিব, রেডনের আকার সবচেয়ে বড়, তাহলে রেডন সবচেয়ে বেশি সক্রিয়, তারপরে জেননের আকার বড়, তারপর হচ্ছে আর্গনের আকার বড়, তারপরে না ক্রিপ্টনের আকার বড়, তারপর হচ্ছে ক্রিপ্টনের আকার বড়, ক্রিপ্টনের ক্ষেত্রে কে আর, ক্রিপ্টনের ক্ষেত্রে হচ্ছে আমার কে আর, এইটার আকার বড়, তারপরে হচ্ছে তোমার আর্গনের আকার বড়, তারপর হচ্ছে নিয়ন, তারপর হচ্ছে হিলিয়াম। সো এই যে আকারের যে সক্রিয়তার যে ইয়াটা আছে, লিস্টটা আছে, এইটা লিখে দিলেই তুমি কি পাচ্ছ, 2.5 মার্ক পেয়ে যাচ্ছ, বা 2 মার্কের কোশ্চেন আসলে 2 মার্ক পেয়ে যাচ্ছ। বাট এটা খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, আমি দেখছি বিভিন্ন জায়গায় রিটেনে এই টাইপের সুন্দর সুন্দর কোশ্চেন দিয়ে দেয়। তাহলে বেসিকটা কি, বেসিকটা হচ্ছে পর্যায় সারণীর উপর থেকে নিচে যত যাবা তত আকার বৃদ্ধি পাবে। আকার বৃদ্ধি পাওয়ার কারণ কি, অরবিটাল এক এক করে বাড়ে। সো আকার যত বৃদ্ধি পাবে কেন্দ্রীয় পরমাণুর সাথে আকর্ষণ বল তত কমে যাবে, কেন্দ্রীয় পরমাণুর সাথে আকর্ষণ বল তত কমে যাবে। কেন্দ্রীয় পরমাণুর সাথে আকর্ষণ বল যত কমে যাবে তত তুমি ইজিলি ইলেকট্রন বের করে নিতে পারবা, আর যত ইজিলি ইলেকট্রন বের করে নিতে পারবা তত দ্রুত তুমি কি করতে পারবা, এই জায়গাতে বিক্রিয়া করাইতে পারবা। আর বিক্রিয়া যত করবে সক্রিয়তা তত বাড়বে। সেই ক্ষেত্রে আকার যাদের বড় তাদের সক্রিয়তা বেশি। আকার বড় কার, আকার বড় হচ্ছে আমাদের, খেয়াল করে দেখো রেডনের, জেননের, ক্রিপ্টনের, এগুলোর আকার বড়, ফলে এগুলার সক্রিয়তা অনেক বেশি। সো দ্যাটস ইট, এটা ছিল হচ্ছে আমাদের এখানকার বেসিক। এবার আসো পরবর্তী যে অংশ, সেটা হচ্ছে যে বেরিলিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি স্বাভাবিক অপেক্ষা বেশি কেন। সো আমাদের এখানে 2টা টার্ম আছে, যেই টার্মগুলো আমাদের মনে রাখতে হবে। প্রথম টার্ম হচ্ছে আমাদের বেরিলিয়াম,
আর দ্বিতীয় টার্ম হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি। এই দুইটা জিনিস যদি আমরা না বুঝি তাহলে আমরা কখনোই এই ব্যাখ্যাটা লিখতে পারবো না, এই ব্যাখ্যাটা লিখতে পারবো না। সো দেখো আয়নীকরণ শক্তি এই ব্যাপারটা কি? আয়নীকরণ শক্তি ব্যাপারটা হচ্ছে যে কোনো একটি মৌলের, হ্যাঁ এটা একটা মৌল, কোনো একটি মৌল, এই মৌলের তোমার 1 মোল নিব, এই মৌলের 1 মোল নেওয়ার পর এখান থেকে একটা একটা করে ইলেকট্রন, একটা করে ইলেকট্রন, একটা একটা করে ইলেকট্রন বের করব, হ্যাঁ বের করব। সো বের করে একটা একটা করে ইলেকট্রন বের করে 1 মোল পজিটিভ চার্জ এইটাতে কনভার্ট করব। তাহলে দেখো আমাদের বেসিকটা কি, আমরা একটা মৌল নিছি, সেই মৌলের 1 মোল নিছি, ওই মৌলের 1 মোল, ওই 1 মোল থেকে একটা একটা করে ইলেকট্রন বের করব, একটা একটা করে ইলেকট্রন বের করে 1 মোল ইলেকট্রন যখন আমি বের করব বা 1 মোল ইলেকট্রন বের করব, একটা একটা করে বের করে কি আমরা 1 মোল ইলেকট্রন বের করব, 1 মোল ইলেকট্রন বের করে 1 মোল পজিটিভ চার্জে কনভার্ট করতে যেই পরিমাণ শক্তি প্রয়োজন, শক্তি প্রয়োজন, হ্যাঁ সেইটা হচ্ছে আমাদের এখানে আয়নীকরণ শক্তি। তাহলে আয়নীকরণ শক্তি মানে হচ্ছে আয়নে রূপান্তর করতে যেই শক্তির প্রয়োজন হয়। সো বেসিক্যালি জিনিসটাকে যদি আমরা ইজিলি ভিজুয়ালাইজ করতে চাই, আমাদের ধরো এখানে সোডিয়াম আছে, সো সোডিয়ামের বহিস্থ কক্ষপথে খেয়াল করো, সোডিয়ামের বহিস্থ কক্ষপথে আমাদের কয়টা ইলেকট্রন আছে? 2 আর 10, এখানে একটা ইলেকট্রন এক্সট্রা আছে, এই একটা ইলেকট্রন একটা আছে। এখন এই সোডিয়ামের বহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন সোডিয়ামের সাথে সুখে শান্তিতে বসবাস করতেছে। তো সোডিয়ামের বাইরের স্তরের একটা ইলেকট্রন সোডিয়ামের সাথে যদি সুখে শান্তিতে বসবাস করে তাহলে তো কোনো প্রবলেমই নাই, আছে কি? কোনো প্রবলেম নাই। এখন এই যে সুখে শান্তিতে বসবাস করা অবস্থায় আমরা যদি বাই এনি চান্স, হ্যাঁ বাই এনি চান্স সুখে শান্তিতে বসবাস করা অবস্থায় বাই এনি চান্স এখান থেকে একটা ইলেকট্রন বের করে নিতে চাই, এখান থেকে একটা ইলেকট্রন বের করে নিতে চাই, তাহলে কি ঘটবে? আমাদের বাইরে থেকে শক্তি দিয়ে এর যেই বন্ধন, সেই বন্ধনকে ভেঙে এখান থেকে ইলেকট্রন বের করে নিতে হবে। সো আমাদের এখানে বন্ধনকে ভেঙে ইলেকট্রন বের করার জন্য বাইরে থেকে শক্তি দেয়া প্রয়োজন। তাহলে এই জায়গাতে যেই শক্তির প্রয়োজন সেইটাকে আমরা বলতেছি হচ্ছে আয়নীকরণ শক্তি। তাহলে বাইরে থেকে এখানে শক্তি দেয়া প্রয়োজন, যেই শক্তি দেয়া প্রয়োজন সেটাকে আমরা বলতেছি হচ্ছে আয়নীকরণ শক্তি। তাহলে আয়নীকরণ শক্তি মানে হচ্ছে বাইরে থেকে আমরা যেই শক্তিটা দিই। তাহলে এখন আমাদের এখানে বলছে যে বেরিলিয়ামের ক্ষেত্রে প্রথম আয়নীকরণ শক্তি স্বাভাবিক অপেক্ষা বেশি কেন? এখন বেসিক্যালি সোডিয়ামের ক্ষেত্রে আমি যদি দেখি, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s1। সো এখানে খেয়াল করলে দেখো এই 3s1 এ একটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রনকে হিট দিয়ে আমরা কিন্তু বাইরে বের করে নিতে পারি, নিয়ে এই সোডিয়ামকে সোডিয়াম প্লাস আয়নে কনভার্ট করে ফেলতে পারি। তাহলে সোডিয়াম প্লাস আয়নে কনভার্ট করে ফেললাম। এখন বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি এইটাকে আমি কিভাবে বের করব? বেরিলিয়ামে দেখো হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4। সো বেরিলিয়ামের ক্ষেত্রে 1s2 2s2 আসে। সো এখানে খেয়াল করলে দেখবা এই যে বেরিলিয়ামের 2s অরবিটাল, এই 2s অরবিটালের বেসিক আকৃতি হচ্ছে এরকম। ওই যে তোমার হুন্ডের নীতি অনুসারে এখানে 2s নিবা, এখানে দেখো দুইটা ইলেকট্রন এভাবে আছে। সো দুইটা ইলেকট্রন যেহেতু বিপরীত স্পিন যুক্ত এবং বিপরীত দিকে সুস্থিত অবস্থায় আছে, কথাটা কি? কথাটা হচ্ছে সুস্থিত অবস্থায় আছে, সুস্থিত অবস্থা। সো কথাটা হচ্ছে সুস্থিত অবস্থা। সো যেহেতু এরা বিপরীত স্পিন বিশিষ্ট এবং সুস্থিত অবস্থায় আছে, সুস্থিত অবস্থায় থাকলে এই ইলেকট্রনকে ইজিলি তুমি বের করতে পারবা না স্বাভাবিকের তুলনায়। যেমন আমরা একটু কম্পেয়ার করব, কম্পেয়ার করলে দেখতে পাচ্ছি আমরা যেমন সোডিয়ামের বাইরের স্তরের যেই প্রথম ইলেকট্রন ছিল সেইটার তুলনায় খেয়াল করে দেখো এইটা অনেক বেশি আনস্টেবল, এখান থেকে একটা ইলেকট্রন ঠাস করে বের করে নেওয়া যায়, বাট এখানে দুইটা ইলেকট্রন যেহেতু সুস্থিত বা স্টেবল, এটাকে বের করা যায় না। বের করার জন্য, এখান থেকে বের করার জন্য অতিরিক্ত শক্তির প্রয়োজন হয়, অতিরিক্ত শক্তির প্রয়োজন হয়। সেখানে যেহেতু আমাদের অতিরিক্ত শক্তি লাগবে, তাহলে আমরা এখানে বলতে পারি বেরিলিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি স্বাভাবিক অপেক্ষা বেশি। তাহলে বেসিক ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে আমরা যদি কয়েকটা স্টেপে দেখি, সেটা হচ্ছে প্রথমে আমরা কি করব, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করব 1s2 2s2, এবার লিখব 2s অরবিটাল সুস্থিত, 2s অরবিটালে দুইটি ইলেকট্রন আছে, এরা হচ্ছে সুস্থিত, ঠিক আছে? এগুলো হচ্ছে স্টেপ, এগুলো ব্যাখ্যায় লিখতে হবে, এই পয়েন্টগুলো থাকতে হবে। এরা সুস্থিত, ফলে লিখবা যে এখান থেকে একটি ইলেকট্রন বের করে আয়নীকরণের করতে গেলে বা একটি ইলেকট্রন বের করে ধনাত্মক চার্জে রূপান্তর করতে গেলে বেশি শক্তি প্রয়োজন হয়। সো একটু ব্যাখ্যা লিখবা, বেশি শক্তি লাগে। তাহলে এইটাই হচ্ছে আমাদের কারণ। এই তিনটা রিজন যদি তুমি সুন্দর করে রিজনিং করতে পারো তাহলে এখান থেকে হয়ে গেল। এখন বলবো ভাই আগের ক্লাসে তো খালি উত্তর লিখে দিচ্ছিলেন, আজকে তো ব্যাখ্যা কেন করতেছেন? কারণ হচ্ছে আগের ক্লাসে তোমাদের
এত বেসিকের দরকার ছিল না, কিন্তু আজকের ক্লাসে প্রত্যেকটা জিনিসের বেসিক অনেক স্ট্রং লাগবে। এগুলো আন্ডারস্ট্যান্ডিং ছাড়া আমি যদি শুধু তোমাকে লিখে দিই তাহলে হবে না। সো আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যা যা লাগে সব ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন আমি তোমাকে আগে বুঝিয়ে দিচ্ছি, তারপরে ওই জিনিসটাকে কিভাবে লিখতে হবে সেটা শিখিয়ে দিচ্ছি। সো প্রথমে আমরা আয়নীকরণ শক্তি বুঝলাম, তারপরে হচ্ছে আমরা আয়নীকরণ শক্তির কয়েকটা উদাহরণ দেখলাম, এরপরে এসে আমরা কি করলাম, এখানে বেরিলিয়ামের হচ্ছে এই যে আয়নীকরণ শক্তি যেটা আছে সেটা বের করা শিখলাম। ওখান দিয়ে যাস না, ওখান দিয়ে গেলে ইয়া হবে, আমি দেখতেছি, বাইরে চলে যাও। সো চলো আমরা হচ্ছে পরবর্তী অংশ দেখি। এবার আসে যে B2O3 অম্লীয় অক্সাইড প্রমাণ করো। সো আমাদের এখানে একটা অক্সাইড আছে, সেটা হচ্ছে B2O3 অক্সাইড। এবার একটা অক্সাইড সেটা B2O3 এটা প্রমাণ করব কিভাবে? B2O3 এই অক্সাইডটাকে আগে একটু চুরচালা বিশ্লেষণ করি, কেমন? খেয়াল করে দেখো, বি মানে হচ্ছে আমাদের বোরন, অক্সিজেন মানে হচ্ছে আমাদের, ও মানে হচ্ছে আমাদের অক্সিজেন। তো তুমি জানো যে অক্সিজেন যেটা আছে এই অক্সিজেনের যোজনী হচ্ছে 2, তাই না? যোজনী হচ্ছে 2। সো অক্সিজেন সবসময় ইলেকট্রন গ্রহণ করে -2 তে রূপান্তর হয়। এখন বোরনে ইলেকট্রন কয়টা আছে? বোরনে ইলেকট্রন আছে 5টা। সো 1s2 2s2 2p1 এরকম হবে। তো এই জায়গাতে খেয়াল করলে দেখবা যে অক্সিজেনের যেই যোজনী সেটা যদি আমরা -2 ধরি, আর এই বোরনকে যদি আমি x ধরি, তাহলে 2x - 6 = 0 আসে। তাহলে x = 6 / 2 মানে +3 আসে। তার মানে এই জায়গাতে যোজনীর দিকে চিন্তা করলে বোরন হচ্ছে +2 এবং তোমার হচ্ছে +3 এবং অক্সিজেন হচ্ছে -2। এইভাবে জিনিসটা ব্যালেন্স হয়, এবং সেটাকে ব্যালেন্স করার জন্য আমরা এখানে 2 মোল এখানে 3 মোল নিছি। এখন এই যে বোরন অক্সাইড যেটা আছে B2O3, এইটার সাথে, এটা অম্লীয় ধর্মী বলতে বোঝাচ্ছে B2O3, এইটার সাথে যদি আমরা কোনো অ্যাসিড যোগ করি, যেমন এইটা HCl, এই অ্যাসিড যোগ করলে আমাদের বেসিক্যালি, আচ্ছা আমরা আচ্ছা এটা আবার লিখবো, হ্যাঁ দেখো, বোরন অক্সাইড B2O3 এর সাথে যদি আমরা কোনো অ্যাসিড যোগ করি, অ্যাসিড যোগ করলে এইটা হচ্ছে নো রিঅ্যাকশন। কেন? কারণ অ্যাসিড এবং অ্যাসিড তো বিক্রিয়া করতে পারে না। এইটাও একটা অ্যাসিড, এইটাও একটা অ্যাসিড, দুইটা অ্যাসিড বিক্রিয়া করতে পারে না। সো দুইটাই যখন অ্যাসিড হয়ে যাচ্ছে তখন আমাদের এখানে কাঙ্ক্ষিত বিক্রিয়া দিচ্ছে না। এটাও অ্যাসিড, এইটাও অ্যাসিড, অ্যাসিড মিলে কাঙ্ক্ষিত বিক্রিয়া দেয় না। এবার দেখো, তুমি যখন এই সেম জিনিসটাতে বোরন অক্সাইডের সাথে B2O3 এইটার সাথে সোডিয়াম নিবা, সোডিয়াম হাইড্রোক্সাইড নিবা, খাদ নিয়ে বিক্রিয়া করাইলে এখানে তৈরি হবে NaB, তোমার হচ্ছে খাদ যখন তুমি নিবা তখন তোমার হচ্ছে এখানে বিক্রিয়া করে NaBO2 এটা তৈরি হবে, NaBO2 এটা তৈরি হবে। এখন বলবা ভাই এই যৌগটা যে তৈরি হলো, এইটা কি? এই যৌগটার ভিতরে খেয়াল করো, এই যে অংশটা আছে এই অংশটা হচ্ছে অ্যাসিড, এই অংশটা হচ্ছে ক্ষার। অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে এখানে তৈরি করছে লবণ, এর সাথে তৈরি হয় এক্সট্রা হচ্ছে পানি। এখন বলবা ভাই এই জিনিসটা তো মনে থাকে না, কেমনে এটা মনে রাখবো? NaBO2 দুইটা ওয়ে আছে। নাম্বার 1, এই জিনিসটা, এই সংকেতটা মনে রাখবা কি করে? মুখস্থ করে। নাম্বার 2, এটা পা দিলা, আচ্ছা। নাম্বার 2 এইটা হচ্ছে মনে রাখার জন্য 2 নাম্বার ওয়ে কি? এইটা হচ্ছে আমাদের দেখো অ্যাসিড, এইটা হচ্ছে আমাদের দেখো হচ্ছে বেজ। সো অ্যাসিড এবং বেজ এই দুইটা নিয়ে যে রিঅ্যাকশনটা আমরা করছি, খেয়াল করো এই জায়গাতে বোরনের জারণ মান ছিল +3, অক্সিজেনের ছিল -2। এখানে দেখো এই যে বোরন, এই বোরনের জন্য +3 নিবা, সোডিয়ামের জন্য +1। সো দেখো দুইটা মিলে আমাদের জারণ মান +4 হয়, আর অক্সিজেনের দেখো জারণ মান -2 × 2 মানে হচ্ছে -4 হয়। তার মানে দেখো খেয়াল করলে প্লাস এই জায়গাতে এই অংশটা 4, এটা 4। সো 4 মিলে টোটাল যৌগটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এই বিক্রিয়ার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এই জায়গাতে একটা অ্যাসিড এবং একটা বেজ বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে। তাহলে বাকি যে ব্যাখ্যাগুলো আমি দিলাম এগুলো তোমার বোঝার জন্য, এবং তুমি যখন বুঝে যাবা তখন তোমার পরীক্ষার খাতায় নাম্বার পাওয়ার জন্য ঠিক কতটুকু লিখতে হবে, জাস্ট এটুকু লিখতে হবে, B2O3 সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তোমার NaBO2 তৈরি করে এবং পানি তৈরি করে। আর বাকি B2O3 এর সাথে একটা অ্যাসিড যদি নিই, যেমন HCl, এটা হচ্ছে নো রিঅ্যাকশন। যেহেতু B2O3 ব্রোমিন তোমার হচ্ছে বোরন অক্সাইড অম্লের সাথে বিক্রিয়া করে না,
ক্ষারের সাথে বিক্রিয়া করে, এই জন্য বোরন অক্সাইড হচ্ছে একটি অম্লীয় অক্সাইড। অম্লীয় অক্সাইড সবসময় ক্ষারের সাথেই বিক্রিয়া করবে। তাহলে এই জিনিসটা আমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এই পর্যন্ত যদি আমরা বুঝি, এবার আসো বলছে যে অ্যালুমিনিয়াম অক্সাইড একটি উভধর্মী অক্সাইড, এটা দেখাও। এইটা খুব চমৎকার প্রশ্ন। অ্যালুমিনিয়াম অক্সাইড একটি উভধর্মী অক্সাইড, এটা কেমনে দেখাবো? অ্যালুমিনিয়াম অক্সাইড অম্ল এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে। যেহেতু অম্ল এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে, এই জন্য এটাকে আমরা উভধর্মী অক্সাইড বলি। সো দেখো, এইটা অ্যালুমিনিয়াম অক্সাইড, এটার সাথে আমরা অম্ল নিছি, সোডিয়াম, তোমার হচ্ছে ক্ষার নিছি, সোডিয়াম হাইড্রোক্সাইড। সেম এই অ্যালুমিনিয়াম অক্সাইড, এইটার সাথে আমরা কিন্তু অম্ল নিতে পারি, HCl। সো অম্ল এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করবে সে। যখন সে উভয়ের সাথে বিক্রিয়া করে, যেমন ধরো আমরা যখন অম্লের সাথে বিক্রিয়া করাবো, অম্লের সাথে বিক্রিয়া করলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি তৈরি করে, এটা হচ্ছে অম্লের সাথে বিক্রিয়া করে। এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে দেখো, এই সোডিয়াম, এই অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন একত্রিত হয়ে সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করে। তো দেখো, এইটার আসলে বেসিক জিনিসটা কি? এটা আসলে বেসিক জিনিসটা কি? সো বেসিক জিনিসটা হচ্ছে NaCl তোমার হচ্ছে O2 হবে, আমি O3 কেন দিলাম? সো O2 এটা তৈরি করে। এবার বলবা ভাই এই যৌগটা আমি মনে থাকে না, এটা কেমনে মনে রাখবো? দেখো, এটা মনে রাখার ওয়ে আছে, চিন্তা কিছু নাই, এটা মনে রাখার ওয়ে আছে। মনে রাখার ওয়ে হচ্ছে সোডিয়াম দেখো +1, অ্যালুমিনিয়াম দেখো +3, সো +1 +3 মিলে +4 হলো। অক্সিজেন দেখো -2, কিন্তু 2 মোল আছে, সো এখানে আমাদের -4 আসবে। তার মানে আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট তৈরি করলো, সাথে তৈরি করলো হচ্ছে পানি। সো যেহেতু, এবার পরের লাইনে ব্যাখ্যা লিখবা, যেহেতু অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাসিড এবং বেজ উভয়ের সাথে বিক্রিয়া করছে, সুতরাং এ একবার অ্যাসিড এবং একবার ক্ষার উভয় হিসেবে কাজ করে। যখন সে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন এটা ক্ষার। সো এখন এটা কি? এটা হচ্ছে বেজ আর এটা হচ্ছে অ্যাসিড, ঠিক আছে? আর এটা যখন বেজ তখন এটা হচ্ছে অ্যাসিড। তাহলে সেম অ্যালুমিনিয়াম অক্সাইড, খেয়াল করে দেখো, একবার অ্যাসিড একবার বেজ হিসেবে কাজ করে। এই জায়গায় জাস্ট এই দুইটা রিয়াকশন লেখার জন্য তুমি পেয়ে যাবা 2 মার্ক, আর ব্যাখ্যা লেখার জন্য পেয়ে যাবো হচ্ছে 0.5 মার্ক। সো 2.5 মার্ক যেটা পাবা, একটা পাবা হচ্ছে ব্যাখ্যার জন্য 0.5, আর দুইটা রিয়াকশনের জন্য। অনেক ক্ষেত্রে জাস্ট দুইটা রিয়াকশন লিখে দিলেই তুমি ফুল মার্ক পেয়ে যাবে, দুই একটা লাইন ব্যাখ্যাও লেখা লাগবে না। জাস্ট তুমি হচ্ছে যে কি করবা, এই জায়গাতে জাস্ট হচ্ছে দুইটা রিয়াকশন লিখে দিবা। ওকে, এরপর আসো, বলছে আমাদের পরবর্তী অংশ যে দেখাও যে লেড অক্সাইড এবং টিন অক্সাইড দুইটা অক্সাইডই হচ্ছে উভধর্মী অক্সাইড। আমাদের দেখাইতে বলছে যে লেড অক্সাইড এবং টিন অক্সাইড দুইটাই হচ্ছে আমাদের উভধর্মী অক্সাইড। সো উভধর্মী অক্সাইডের ক্ষেত্রে আমাদের কি ঘটে? উভধর্মী অক্সাইডের ক্ষেত্রে সে অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে। সেখানে আমাদের লেড অক্সাইড আছে এবং টিন অক্সাইড আছে, দুইটাই আমাদের উভধর্মী অক্সাইড। সো আমাদের এই প্রশ্নটা সবসময় যে এভাবে করবে এরকম কিন্তু না। এই প্রশ্নের আরেকটা ফরম্যাট হইতে পারে, এই টোটাল প্রশ্নের আরেকটা ফরম্যাট চেঞ্জ হয়ে এরকম বলতে পারে যে উভধর্মী অক্সাইডের তালিকা করো। সো উভধর্মী অক্সাইড কারা আসলে সেটা আমাদের জানতে হবে। যেমন দেখো, অ্যালুমিনিয়াম অক্সাইড, এইটা একটা উভধর্মী অক্সাইড, একটু আগে আমরা দেখছি, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 বেরিলিয়াম অক্সাইড, এটা একটা উভধর্মী অক্সাইড। নাম্বার 3 এখানে দেখো দেয়া আছে লেড অক্সাইড, এটা একটা উভধর্মী অক্সাইড। লেড অক্সাইডের আরেকটা ফরম্যাট আছে PbO2 একটা, PbO একটা, দুইটাই হচ্ছে আমাদের উভধর্মী অক্সাইড। নাম্বার 5 টিন অক্সাইড, উভধর্মী অক্সাইড। নাম্বার 6 জিঙ্ক অক্সাইড, উভধর্মী অক্সাইড। সো এই যে অক্সাইডগুলো তোমাকে লিখে দিলাম, এই অক্সাইডগুলো সবাই উভধর্মী অক্সাইড। এই অক্সাইডগুলো মনে রাখতে হবে। এদের ভিতর যে কোনো একটা দিয়ে তোমাকে বলে দিতে পারে যে এইটা একটি উভধর্মী অক্সাইড, ব্যাখ্যা করো। তাহলে ঠিক যেভাবে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড ব্যাখ্যা করছি, ঠিক সেভাবে আমরা লেড অক্সাইড এবং তোমার হচ্ছে যে কি বলে টিন অক্সাইড ব্যাখ্যা করতে পারবো। সো এখন এইটার ক্ষেত্রে আমরা একটা কমন রিয়াকশন ইউজ করে ব্যাখ্যা করতে পারি। দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের এখানে কিছু তোমার আছে, খেয়াল করে দেখো এখানে কি আছে বলতো। প্রত্যেকটার ক্ষেত্রে এখানে আমাদের দেখো কমন কিছু ধাতু আছে। সো আমরা লিখতে পারি যে ধাতু M, এইটার সাথে যদি আমরা তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড নিই, তো ধাতু M এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড নিলে NaMO2 এইটা তৈরি করে এবং পানি তৈরি করে। সো তখন এইটা হচ্ছে আমাদের তোমার কি হিসেবে কাজ করে? অ্যাসিড হিসেবে কাজ করে। এইটা হচ্ছে আমার বেজ, এটা হচ্ছে একটা কমন ইয়া। এবার দেখো এই সেম M এর সাথে আমরা যদি HCl নিই তাহলে MCl তৈরি হয়। MCl এটা হচ্ছে X, M এর জারণ মানের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এবং MClX তৈরি হয়, সাথে পানি তৈরি হয়। এই যে বিক্রিয়া দুইটা লিখলাম, এই বিক্রিয়াতে এইটা এখন আমাদের বেজ হিসেবে কাজ করছে। সো এখানে দেখবা যে
এখানে লিখবা যে m ইকুয়ালস টু আমাদের কি, m ইকুয়ালস টু আমাদের লেড এবং Sn, m ইকুয়ালস টু আমাদের কি লেড এবং Sn। সো এবার পরবর্তীতে লিখবা যেহেতু লেড এবং তোমার লেড অক্সাইড এবং তোমার Sn অক্সাইড তোমার একবার তোমার ক্ষারের সাথে একবার অম্লের সাথে উভয়ের সাথে বিক্রিয়া করে, উভয়ের সাথে বিক্রিয়া করতে পারে, তাহলে এরা হচ্ছে উভধর্মী অক্সাইড হিসেবে কাজ করে। তাহলে এরা কি হিসেবে কাজ করে? উভধর্মী অক্সাইড। সো আশা করি এই জিনিসটার বেসিক তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। সো যারা যারা বেসিকটা ক্লিয়ারলি বুঝতে পারছো তারা একটু কমেন্টে জানাও আমাকে যে ইয়েস ভাইয়া বুঝতে পারছি। ওকে, বুঝতে পারছি। আমি খুবই দুঃখিত, আমি তোমাদের কমেন্ট না পড়ে একদম টানা পড়িয়ে যাই, আমি খুবই দুঃখিত। আসলে কমেন্ট পড়ার অভ্যাস আমার একটু কম, তাছাড়া মোবাইল নিয়ে কমেন্ট পড়তে হয়, কমেন্ট পড়ার জন্য আলাদা কোনো ডিভাইস লাগাই নাই আমার এই স্টুডিওটাতে। মোটামুটি সবই কমপ্লিট করে ফেলছি ইনশাল্লাহ। এই অ্যাডমিশন সিজনে অনেক ইফোর্ট দিছি জাস্ট এই স্টুডিওটা সেট আপ করার জন্য, ফাইনালি আমার ড্রিম ফুলফিল হয়েছে। আমি পুরা স্টুডিওটা সেট আপ করে ফেলছি। এখন শুধু হচ্ছে যে তোমার কমেন্ট পড়ার জন্য আলাদা একটা ডিভাইস লাগবে, ওইটা যদি করে ফেলতে পারি তাহলে হচ্ছে যে তোমাদের জন্য লাইভ ক্লাসগুলো আরো বেশি ইন্টারাক্টিভ করা যাবে। এক্ষেত্রে যেহেতু আমি পড়তে পারি না, সেক্ষেত্রে ইন্টারাক্টিভ হয় না। প্লাস মাইনাস জিজ্ঞেস করছে এটা কি ইউটিউবে দেওয়া হবে? হ্যাঁ, একদিন পরে তুমি হচ্ছে এটা ইউটিউবে পারবা। এখন হচ্ছে ইউটিউবে যাবে না, আজকে যাবে না, আজকে দেখতে হলে ফেসবুকেই দেখতে হবে। একদিন পরে আমরা এটা ডাউনলোড করে ইউটিউবে বুঝাই দিব। আচ্ছা, সামি বলছে ইয়েস ভাইয়া বুঝতে পারছি। ভাইয়া এগুলা তো এমসিকিউ। দেখো এমসিকিউ গুলাই তোমার রিটেন আকারে প্রশ্নে দিয়ে দিবে। সো তুমি যখন রিটেনে লিখবা তখন এই জিনিসপত্রগুলোর ব্যাখ্যা প্রপারলি লিখতে হবে। এখন তোমার প্রবলেম হইতেছে যে তুমি কি করবা, তুমি এটাকে এমসিকিউ ভেবে এমসিকিউ আকারে শুধু জাস্ট কারেক্ট অ্যান্সারটা মনে রাখবা। যখন এটা রিটেনে দিবে তখন এটার ব্যাখ্যাটা যে কয়েক লাইন লিখতে হবে সেটা তুমি প্রপারলি লিখতে পারবা না। সো এই জন্য তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনগুলা হচ্ছে আমাদের পোটেনশিয়াল রিটেন, যেগুলোর ব্যাখ্যাও আমার জানতে হবে। দেখো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তারা সব জায়গায় চান্স কেন পায় দেখবা, একটা ভালো করে খেয়াল করে দেখবা, যারা বুয়েটের প্রিপারেশন নেয় তারা ম্যাক্সিমাম জায়গাতে চান্স পায়। এটার বড় একটা রিজন হচ্ছে ওরা লিখিত প্রস্তুতি নেয়। লিখে ম্যাথ করে, ম্যাথ করে। সো লিখে ম্যাথ করলে ওদের এ টু জেড একটা ম্যাথের সবকিছু করা লাগে। যখন একটা ম্যাথের এ টু জেড সবকিছু করা লাগে তখন ওর শর্টকাটও বুঝে যায়, ওর ব্রডটাও বুঝে যায়। ফলে দেখা যাচ্ছে যে ওর লিখিত ওই পরীক্ষাও দিলেও ভালো করে, আবার ও যদি এমসিকিউ দেয় যেহেতু ও সবই জানে ওর এমসিকিউ ভালো হয়। সো দেখা যায় যে ওদের আলাদা করে আবার এমসিকিউ প্রিপারেশন নেওয়া লাগে না। কিন্তু আমরা যারা ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিই আমরা অনেক ক্ষেত্রে লিখিত ব্যাপারটাকে খুব বেশি ইগনোর করে ফেলি বা থিওরিগুলোকে ইগনোর করে ফেলি। সো থিওরিগুলোকে ইগনোর করলেই তখন তোমার এই প্রবলেমগুলো আসবে। সো এগুলো হচ্ছে আমাদের থিওরি। এমসিকিউ তুমি তো মনে রাখবা, বাট থিওরি লিখতে পারলে তুমি কিন্তু লিখিত লিখতে পারবা। ওকে, দ্যাটস ইট। এবার আসো খুবই জনপ্রিয় একটি কোশ্চেন, সেটা হচ্ছে আমাদের খুবই আসতে দেখা যায় এবং অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, কয়েক লাইনে চলে আসতে পারে। উদ্ভাসেও প্রচুর পরিমাণে দেয়। আমি যখন উদ্ভাসে খাতা দেখতাম তখন উদ্ভাসে আমি দেখতাম যে এই প্রশ্ন প্রচুর পরিমাণে দিছে, পোলাপান এটাই উল্টাপাল্টা লিখে রাখছে। সো বলছে দেখো যে CCl4 পানিতে আর্দ্র বিশ্লেষিত না হলেও SiCl4 আর্দ্র বিশ্লেষিত হয় কেন? সো এটার মেইন কাহিনী হচ্ছে, আগে কাহিনী বুঝাই তারপরে ব্যাখ্যা লিখে দিব। মেইন কাহিনী হচ্ছে, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, মেইন কাহিনী খুব সিম্পল। এখানে আমাদের CCl4 এর আমরা যদি দিকে তাকাই, CCl4 আমাদের মেইনলি কার্বন দিয়ে তৈরি। সো কার্বনে আমাদের 6টা ইলেকট্রন আছে, ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p2। সো কার্বনের ক্ষেত্রে 2s 2p পর্যন্তই সীমাবদ্ধ। সো কার্বনের ক্ষেত্রে 2d অরবিটাল হয় না, 2d অরবিটাল অসম্ভব। সো কার্বনের ক্ষেত্রে আমাদের 2d অরবিটাল অসম্ভব। এবার যখন আমরা SiCl4 দেখব, SiCl4 এইটার ক্ষেত্রে দেখো 14 আছে সিলিকনের 14। এটা ইলেকট্রন বিন্যাস করলে দেখো 1s2 2s2 2p6 10 3s2 3p2 14। এবার দেখো এই জায়গাতে কিন্তু 3d অরবিটাল সম্ভব। তাহলে এই জায়গাতে আমরা লিখতে পারি 3d অরবিটাল সম্ভব। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি যে আমাদের 3d অরবিটাল সম্ভব। তাহলে দেখো এক জায়গাতে 2d অরবিটাল অসম্ভব, আর জায়গাতে 3d অরবিটাল সম্ভব। তো আমরা এখন এই যে দুইটা জিনিস বুঝলাম, এইটা দিয়ে একদম সেম কাহিনী করব। প্রথমে আমরা এই অংশটা লিখবো, লিখে এখন তারপরে ব্যাখ্যা আসবো। এইটুকু লেখার পরে এরপরে ব্যাখ্যা আসবো যে যেহেতু তোমার CCl4 এ ফাঁকা d অরবিটাল অসম্ভব, ফাঁকা d অরবিটাল অসম্ভব, কিন্তু SiCl4 এ সম্ভব। পানি SiCl4 এ পানি
SiCl4 এর সাথে বিক্রিয়া করে এবং হাইড্রোজেন বন্ড তৈরি করে, হাইড্রোজেন বন্ড হ্যাঁ, না হাইড্রোজেন বন্ড না, মানে এখানে হাইড্রোজেন বন্ড আসবে না, জাস্ট এটা লিখো, বিক্রিয়া করে এবং আদ্র বিশ্লেষিত করে, এইটা লিখো, হাইড্রোজেন বন্ড তৈরি করে না, আদ্র বিশ্লেষিত করে। সো এই ব্যাখ্যাটুকু লিখো এবং এটাও তুমি লিখে দিবা যে SiCl4 এর সাথে পানি যখন দিবা তখন সে SiOH4 এটা তৈরি করবে। এই যৌগটার নাম হচ্ছে সিলিসিক অ্যাসিড, এটার নাম কি? সিলিসিক অ্যাসিড। সো এই যে সিলিসিক অ্যাসিড সহ আমরা এখানে একটা যৌগ পাচ্ছি, বুঝতে পারছো? কি পাচ্ছি? সিলিসিক অ্যাসিড সহ এখানে আমরা যৌগ পাচ্ছি। সো আমরা এখানে যে সিলিসিক অ্যাসিড সহ যৌগ পাচ্ছি এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা। তাহলে আমরা পানিতে আদ্র বিশ্লেষিত না হলেও CCl4 পানিতে আদ্র বিশ্লেষিত না হলেও SiCl4 হয় কেন? CCl4 এ আমাদের 2d অরবিটাল থাকে না, SiCl4 এ আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখলাম 3d অরবিটাল থাকে। যেহেতু 2d অরবিটাল থাকে না তাহলে ফাঁকা d অরবিটাল না থাকার কারণে পানি বসতে পারে না এবং 3d অরবিটালে ফাঁকা d অরবিটাল থাকার কারণে পানি বসতে পারে। বেসিক কাহিনী যেটা হয় যদি আমরা একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করি, দেখো আমাদের এখানে ধরো এটা হচ্ছে 3d অরবিটাল, এইটা কি? এটা হচ্ছে আমাদের 3d অরবিটাল। এবার দেখো এইটা একটা ফাঁকা অরবিটাল, এটা একটা ফাঁকা অরবিটাল, এটা একটা ফাঁকা অরবিটাল, এটা একটা ফাঁকা অরবিটাল। সো যখন পানি হবে, পানি এখানে এসে বসতে পারবে, পানি যখন এসে এই ফাঁকা ডি অরবিটালে সেভাবে বসে যায় তখন সে আদ্র বিশ্লেষিত করতে পারে। এবার বলবা ভাই পানি এসে কেন বসবে? দেখো পানির মুক্ত জোড় ইলেকট্রন দেওয়ার ক্ষমতা আছে, সো সে লিগ্যান্ড হিসেবে কাজ করে। সো লিগ্যান্ড হিসেবে কাজ করলে এই জায়গায় এসে সে মুক্ত জোড় ইলেকট্রন দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। তাহলে এই জায়গাতে বেসিক কাহিনী কি হবে? আমরা যেটাকে হাইড্রোজেন বন্ধন বলছিলাম ওটাকে ব্যাখ্যার সময় তুমি যদি বন্ধনের কথা উল্লেখ করো তাহলে হাইড্রোজেন বন্ধন বলবা না, এটাকে বলবো হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে কি? সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে এবং আদ্র বিশ্লেষিত করে। তো এইটা হচ্ছে আমাদের টোটাল ব্যাখ্যা। এই ফিনোমিনাটা তুমি যদি বুঝো তুমি তোমার মতো করে সুন্দর মতো অরিয়েন্ট করবা, যতটুকু জায়গা থাকবে তার ভিতরে লিখে দিবা, মোর দেন এনাফ। এটা যদি 2.5 মার্কে দেয় তুমি 2.5 মার্ক ইজিলি পেয়ে যাবা, একটা মার্ক কমন হয়ে গেল। সো এই কয়েকটা কোশ্চেন তোমাকে ভালো করে জানতে হবে। এবার আসো আমাদের পরবর্তীতে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে সিগমা বন্ধন কি? তো সিগমা বন্ধন কি আরো একটি জনপ্রিয় কোশ্চেন যেটা আমাদের জানতে হবে এবং হচ্ছে যে এটা আমাদের প্র্যাকটিস করতে হবে। সিগমা বন্ধন কি? ওকে রাসেল লিখছে ভাই পদার্থ পড়ান না। দেখো আমি পদার্থ ম্যাথ সবগুলাই পড়াই, আমি মেইনলি একজন কেমিস্ট্রি টিচার, আমাকে সবাই কেমিস্ট্রির জন্যই চিনে। বাট কোশ্চেন ব্যাংক সলিউশন করাইতে এবং টিউশন করাইছি জীবনে, বিভিন্ন কোচিং এ ক্লাস নিছি, এক এক জায়গায় এক এক সময় এক এক সাবজেক্টে ক্লাস নিছি টাকা পয়সা ইনকামের জন্য, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের দিকে। সো সব সাবজেক্টের সিলেবাসই আমার খুব ভালো করে কমপ্লিট মোটামুটি, এবং অ্যাডমিশনের জন্য যা যা লাগে ওই ব্যাপারগুলোতে তোমাদের যতটুকু লাগবে ওটা আমি তোমাদেরকে গুছিয়ে সুন্দর মতো দিতে পারবো। সেটা আমি ফিজিক্সেও পারবো, সেটা আমি ম্যাথেও পারবো, বাট কেমিস্ট্রিতে আমি পড়াইতে যেহেতু দীর্ঘদিন যাবত শুধু কেমিস্ট্রি পড়ানো হচ্ছে, এটাতে নলেজটা একটু বেশি গ্যাদার হয়েছে। সো বেসিক্যালি আমি একজন কেমিস্ট্রি টিচার। তো তোমাদেরকে এই গ্রুপে আমি মেইনলি কেমিস্ট্রি সবচেয়ে সুন্দর মতো গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা যদি টাইমের ভিতর কভার করতে পারি, মানে ধরো আগামী এক সপ্তাহের ভিতরে আমরা যদি শিডিউল অনুযায়ী ক্লাস নিয়ে কেমিস্ট্রিটা গুছিয়ে দিতে পারি এবং দেখি যে তোমাদের রেসপন্স অনেক ভালো, তোমাদের রেসপন্স ভালো পাইলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে বাকি অন্যান্য ক্লাসগুলো নিতে। এই গ্রুপটাতে নিয়মিত ক্লাস নেওয়ার একটা বড় রিজন হচ্ছে, দেখবা আমি আমার ইউটিউবে হচ্ছে সাবস্ক্রাইবার হচ্ছে এখন 68.4, যতটুকু আমি লাইভের আগে দেখছিলাম 68.4, মানে 68,400 কিন্তু অনেক ভালো সাবস্ক্রাইবার। মানে ধরো যারা এডুকেশন সেক্টরে অ্যাজ এ টিচার কাজ করে তাদের যারা হচ্ছে 50,000 ক্রস করছে তারাই মোটামুটি ভালো টিচার হিসেবে পরিচিত বলেই 50,000 ক্রস করে ফেলছে এডুকেশন সেক্টর, বড় বড় টেকে যারা কাজ করে। সো মোটামুটি 50,000 ক্রস করছে মানে তারা মোটামুটি একটা ভালো পরিচিতি পেয়ে গেছে। তো আমার ওখানে পরিচিতি থাকলেও আমি এতদিন ফেসবুকে একদমই অপরিচিত ছিলাম, ফেসবুকে কোনো অ্যাক্টিভিটি আমার ছিল না। এটার একটা সবচেয়ে বড় রিজন হচ্ছে যে আমার যেহেতু নিজস্ব কোনো স্টুডিও ছিল না, আমি কন্টেন্টগুলো সব গাইডলাইনমূলক কন্টেন্ট অ্যান্ড স্ক্রিন রেকর্ড করে ক্লাস দিতাম। সো ফেসবুকে আসলে স্ক্রিন রেকর্ড ক্লাস এই যুগে আর চলে না।
তো এই জন্য আসলে ফেসবুকে এতদিন অ্যাক্টিভ ছিলাম না। তো এখন যেহেতু আমি সবকিছু সেট আপ করে ফেলছি এবং ফেসবুক গ্রুপটা সুন্দর মতো করে সাজানো যায়, আমার মনে হয়েছে যে সাজানো উচিত। একজন টিচার হিসেবে আমার এই জায়গাতেও স্টুডেন্টদের সাপোর্ট দেওয়া উচিত। ইউটিউবের চেয়ে ফেসবুকেও কিছু অডিয়েন্স আছে যারা ফেসবুকে নিয়মিত পড়াশোনা করে। তো এই জন্য আমি এখন থেকে ফেসবুকে নিয়মিত ক্লাস নেওয়া শুরু করছি। তোমাদের রেসপন্স যত ভালো হবে আমি তত বেশি দিব। এই কথাটা কেন বলছি, কারণ হচ্ছে যে ফেসবুক গ্রুপগুলোতে যত বেশি তুমি ক্লাস নিবা, স্টুডেন্টকে পড়াবা, তোমরা যত বেশি ইন্টারাক্ট করবা, তত গ্রুপটা আস্তে 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 সবার ভিতরে জনপ্রিয় হবে, বড় হবে এবং আমরা সবাই মিলে একটা বড় পরিবারে পরিণত হতে পারবো। যেমন ধরো এখনই একটা টি শার্ট গিভিং কন্টেস্ট চলতেছে। একজন প্রশ্নও করছে যে ভাই আপনার গায়ের টি শার্টটা কিভাবে পাবো। দেখো আমার প্ল্যাটফর্মের নাম হচ্ছে ব্রেকিং কেমিস্ট্রি। সো ব্রেকিং কেমিস্ট্রি এই প্ল্যাটফর্মের এই টি শার্ট, এই লোগোটা আমি ডিজাইন করছি, কেমন হয়েছে বলিও তোমরা। সো এই যে লোগোটা আমি ডিজাইন করছি, এই লোগোওয়ালা টি শার্ট আমরা বানিয়েছি আপাতত 20 পিস মতো। সেই 20 পিস টি শার্ট হচ্ছে তার ভিতরে 10 পিস হচ্ছে আমরা গিভ অ্যাওয়ে করতেছি, আর বাকি আমাদের যে টিম মেম্বার আছে, আমাদের প্রায় 7 থেকে 8 জন টিম মেম্বার আছে, বাকিরা আমরা বাকি টি শার্টগুলো নিব এবং গায়ে দিব। তো আপাতত আমরা হচ্ছে যে ওই 10 পিস টি শার্ট গিভ অ্যাওয়ে করতেছি ফেসবুকে তোমাদের কমেন্ট, রিয়াক্ট, শেয়ার এই সমস্ত অ্যাক্টিভিটির উপর। সো এখন যারা লাইভে আসো দেখতেছো, তোমরা এই লাইভটা শেয়ার করতে পারো, নিয়মিত আমাদের পোস্টগুলোতে কমেন্ট করতে পারো, সেখানে তোমাদের ফ্রেন্ডদের মেনশন করতে পারো। একটু জাস্ট 10 মিনিট টাইম লাগায় যদি একটু দেখো। এবং হচ্ছে 17 তারিখে আমরা হচ্ছে হয়তো কম্পিটিশনের রেজাল্টটা দিব। সো 17 তারিখ বা 18 তারিখে আমরা কম্পিটিশনের রেজাল্টটা দিতে পারি। তো 18 তারিখে যদি আমরা কম্পিটিশনের রেজাল্টটা দিই, ওই 18 তারিখ কম্পিটিশনের রেজাল্ট দেওয়ার সময় যে লাইভটা আমরা নিব, ওই লাইভে তুমি তখনও তোমার হচ্ছে টি শার্টটা উইন করতে পারো। সো উইন করলে কি হবে, আমি নিজেই আমার খরচে তোমাকে কুরিয়ার করে বাসায় টি শার্ট পৌঁছিয়ে দিব ইনশাল্লাহ। সো এই টি শার্টটা তুমি পেয়ে যাবা, প্রথম কথা এটা। আর পাশাপাশি আমরা ভাবতেছি যে আরো বড় পরিসরে আরো 20 পিস মতো বানানো যায় কিনা এই টি শার্ট এইভাবেই। তো যদি বানাই আবার অন্য কোনো কন্টেস্ট নিয়ে আসি সেখানে তো দিবই, আর যদি কন্টেস্ট না নিয়ে আসি তাহলে তোমরা অর্ডার করতে পারবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো যেই খরচে আমি বানাচ্ছি এই খরচে তোমাদের হাতে পৌঁছে দিতে। সো আসো, আমরা অনেক আজে বাজে কথাবার্তা বললাম, এখন আমরা পড়াশোনায় ফিরে আসি। পড়াশোনায় আসে আমাদের সিগমা বন্ধন কি। সিগমা বন্ধন হচ্ছে যে, খেয়াল করো, সমযোজী বন্ধনের ক্ষেত্রে মাথায় রাখবা, আমি একবারে সংজ্ঞাটাই লিখে দিই। সমযোজী বন্ধনের ক্ষেত্রে, সমযোজী বন্ধনে যখন আমাদের মুখোমুখি অধিক্রমণের কারণে, হ্যাঁ, সমযোজী বন্ধনে বা হচ্ছে বন্ধন গঠনের সময়, সমযোজী হতে হবে এরকম মাস্ট কিনা জানি না, আচ্ছা, সমযোজী বন্ধনে মুখোমুখি অধিক্রমণের সময়, মুখোমুখি অধিক্রমণ, অধিক্রমণের ফলে, সেটাকে বলে মুখোমুখি বা সামনাসামনি। হ্যাঁ, সামনাসামনি। সো মুখোমুখি বা সামনাসামনি অধিক্রমণের ফলে, সামনাসামনি অধিক্রমণের ফলে শক্তিশালী বন্ধন গঠন হয়, শক্তিশালী বন্ধন গঠন হয়, বন্ধন গঠন হয়। এই বন্ধনই হচ্ছে আমাদের সিগমা বন্ধন, এই বন্ধন আমাদের সিগমা বন্ধন। এবার এইটা তো আমাদের সংজ্ঞা গেল, আমি একটু ব্যাপারটা তোমাকে বুঝিয়ে দিই। দেখো, ব্যাপারটা যদি বুঝাইতে যাই, খেয়াল করো, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এই যে বন্ধন, এটা হচ্ছে আমাদের সিগমা বন্ধন। এটা কি? এটা হচ্ছে আমাদের সিগমা বন্ধন। এবার কখনো যদি কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, তাহলে এই জায়গাতে প্রথমটা আছে সিগমা, পরেরটা আছে পাই। কেন? কারণ হচ্ছে এই প্রথম বন্ধনটা সবসময় মুখোমুখি বা সামনাসামনি অধিক্রমণের ফলে। যেমন ধরো একটা এস অরবিটালের সাথে আরেকটা এস অরবিটাল মুখোমুখি অধিক্রমণ। এবার পরে যেই বন্ধনটা আছে সেটা হইতে পারে সিগমার সাথে একটা হচ্ছে মানে এস অরবিটালের সাথে একটা পি অরবিটাল, এটা এস এটা পি, তো এই জায়গাতে আমাদের অধিক্রমণ। এবার যখন আমি পাই বন্ধন পাইতে যাব, তো দেখো একটা অরবিটাল চিন্তা করো, একটা অরবিটাল এরকম আছে, আরেকটা অরবিটাল হচ্ছে আমাদের এইরকম, হ্যাঁ, একটা অরবিটাল এরকম, এরা দুইজন সিগমা বন্ধন গঠন করছে মুখোমুখি। এখন এই জায়গাতে আমাদের পি অরবিটাল আরো এক্সট্রা আছে, যারা এরকম পাশাপাশি এরকম লম্বলম্বী ভাবে আছে। সো এই যে লম্বলম্বী ভাবে উপস্থিত থাকা তোমার পি অরবিটাল গুলা পাশাপাশি এরকম ভাবে যদি ওভারল্যাপ করার চেষ্টা করে, এই সামনাসামনি না, পাশাপাশি ওভারল্যাপ বা প্যারালাল বা সহ অবস্থানে ওভারল্যাপের জন্য যেই বন্ধনটা ক্রিয়েট হয়, এটা হচ্ছে আমাদের পাই বন্ধন। সো এই জায়গায় প্রথম বন্ধন যেটা সেটা সিগমা, পরের যেই বন্ধন এটা পাই। ঠিক আছে, এটা মাথায় রাখবা। এবং একটা ট্রিক শেখাই দিই, এমসিকিউ সলভের জন্য কাজে লাগবে, যে কোথাও যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে, এখানে শুধু একটা সিগমা বন্ধন আছে। কোথাও যদি ডাবল বন্ধন থাকে, তাহলে একটা সিগমা একটা পাই। হ্যাঁ,
কোথাও যদি কার্বন কার্বন ট্রিপল বন্ধন থাকে বা অন্য কিছুর সাথে ট্রিপল বন্ধন থাকে, একটা সিগমা বাকি দুইটা হচ্ছে পাই। তো সিগমা এবং পাইয়ের ক্ষেত্রে সিগমা সবসময় মুখোমুখি বা সামনাসামনি, পাই হচ্ছে পাশাপাশি, এবং পাই কখনো একা একা তৈরি হতে পারে না। সিগমা বন্ধন হচ্ছে সবসময় প্রথমে তৈরি হবে। সিগমা বন্ধন এমন বন্ধন যেটা সবসময় প্রথমে তৈরি হয়। সো এই পর্যন্ত যদি আমরা ক্লিয়ারলি বুঝি, এবার আসো আমাদের পাই বন্ধন কি সেটা জিজ্ঞেস করছে। সো অলরেডি আমরা পাই বন্ধন সম্পর্কে পড়ছি যে এরা হচ্ছে তোমার মুখোমুখি হয় না, এরা পাশাপাশি অধিক্রমণের ফলে তৈরি হয়, পাশাপাশি অধিক্রমণ। সো আগের মতো লিখবা পাশাপাশি, আগের মতোই সংজ্ঞা লিখবা, আমি জাস্ট তোমাদের বেসিক ওয়ার্ডটা লিখে দিচ্ছি। এটা হচ্ছে পাশাপাশি অধিক্রমণ, ঠিক আছে, এবং এটা হচ্ছে দুর্বল বন্ধন। এই দুইটা কথা তুমি বন্ধনের ভিতরে তুলে দিলেই পেয়ে যাবে। এবং আমি মনে করি রিটেনে আসার মতো সিগমা বন্ধন পাই বন্ধন খুবই গুরুত্বপূর্ণ দুইটা টার্ম, কারণ অনেকেই এইটার ব্যাখ্যা পড়ে না। হ্যাঁ, জাস্ট বেসিক সে জানে যে সিগমা বন্ধন নেই পাই বন্ধন নেই, অ্যাডমিশনে সে ব্যাখ্যা পড়ে না। সো রিটেনে এটাই চলে আসতে পারে যেখানে তুমি ব্যাখ্যাটা লিখতে অসুবিধায় পড়বা। এবার দেখো এখানে একটা ইয়া দিছে, বলছে যে CH3 একটা যৌগ দেয়া আছে, CH3CN একটা যৌগ দেয়া আছে। এই অণুতে কয়টি সিগমা কয়টি পাই বন্ধন আছে এবং গাঠনিক সংকেত অনুসারে দেখাও। সো আমাদের এই টোটাল যৌগের এখানে আমাদের ক্যালকুলেশন করে দেখাতে হবে। এই যৌগটা হচ্ছে বেসিক যৌগটার দিকে যদি আমি তাকাই, বেসিক যৌগটার দিকে তাকাইলে আমরা কি দেখতে পাচ্ছি, যৌগটা আছে হচ্ছে CH3CN। সো CH3CN এর গাঠনিক স্ট্রাকচার তুমি এভাবে লিখবা, প্রথমে কার্বন বন্ড কার্বন, এই কার্বনের তিনটা হাতে তিনটা হাইড্রোজেন আছে এবং এই কার্বনের একটা হাতে একটা নাইট্রোজেন ডাবল বন্ড করে আছে। সো এটা হচ্ছে আমাদের গাঠনিক স্ট্রাকচার। প্রথমে আমরা এই প্রশ্নটার উত্তর লিখতে যে এইটুকু লিখলাম, লেখার পরে এখন এই জায়গাতে আমরা মার্কিং করব যে এইটা যেহেতু সিগমা বন্ধন, এটা যেহেতু একক বন্ধন, এটা সিগমা, একক বন্ধন এটা সিগমা, একক বন্ধন এটা সিগমা, একক বন্ধন এটা সিগমা। এখানে তিনটা বন্ধন আছে, একটা হচ্ছে সিগমা বন্ধন, বাকি দুইটা হচ্ছে আমাদের পাই বন্ধন। তাহলে এবার লিখবা যে এখানে গাঠনিক সংকেত অনুসারে এভাবে লিখবা, এখানে গাঠনিক সংকেত অনুসারে সিগমা হচ্ছে আমাদের কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, সিগমা হচ্ছে পাঁচটি, 5 সিগমা, এবং পাই হচ্ছে কয়টা, পাই হচ্ছে আমাদের দেখো দুইটা, সো 2 পাই। এই হচ্ছে আমাদের কাহিনী। এইটুকু লিখতে পারলে এখান থেকে তুমি 2.5 মার্ক পেয়ে গেলা কনফার্ম। সো এটা ছিল হচ্ছে আমাদের এই সিগমা পাই রিলেটেড আরো একটা সুন্দর চমৎকার রিটের কোশ্চেন, যেটা আমাদের সুন্দর মতো করতে হবে। ওকে, পরে দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, বলছে কপার সালফেট ইনটু 5 অণু পানি, এই যৌগটিতে কি কি বন্ধন বিদ্যমান আছে। সো আমাদের যৌগ দিছে হচ্ছে কপার সালফেট ইনটু 5 অণু পানি, 5 অণু পানি। এবার দেখো আমরা প্রথমে এই কপার সালফেট অংশ যেটা আছে এইটাকে যদি ভাঙার চেষ্টা করি, কপার সালফেট অংশ যেটা আছে এটাকে যদি ভাঙার চেষ্টা করি, কপার 2 প্লাস প্লাস সালফেট 2 মাইনাস এই যৌগ আছে। তাহলে দেখো এই জায়গাতে এই দুইটা ভাঙলে যেই বন্ধনটা পাচ্ছি এটা কিন্তু হচ্ছে আমাদের বেসিক আয়নিক বন্ধন, তাই না? এটা হচ্ছে আমাদের বেসিক আয়নিক বন্ধন। তাহলে কপার সালফেটের প্রথম যে বন্ধনটা পাইলাম সেটা হচ্ছে আয়নিক বন্ধন। এবার এই সালফেটকে ভাঙবো, এই সালফেট অংশটাকে ভাঙবো। কাকে ভাঙবো ভাইজান? এই সালফেট অংশটাকে। সালফেট অংশ ভাঙলে দেখো আমরা প্রথমে সালফার পাই, সালফারের দুই হাতে একটা অক্সিজেন থাকে আর দুই হাতে আরেকটা অক্সিজেন থাকে। সালফার অক্সিজেনকে এক জোড়া মুক্তজ ইলেকট্রন দিয়ে মাইনাস করে, এই সালফার আরেকটা অক্সিজেনকে মুক্তজ ইলেকট্রন দিয়ে এভাবে মাইনাস করে। সো দেখো এইভাবে আমরা এখানে SO4 2 মাইনাস পাই, SO4 2 মাইনাস যেটা আছে সেটা পাচ্ছি আমরা এইভাবে, খেয়াল করো এইভাবে। সো SO4 2 মাইনাস এটা হচ্ছে আমাদের বেসিক এই স্ট্রাকচার, SO4 2 মাইনাস। সো এই জায়গাতে খেয়াল করলে দেখবা, আমাদের যেই বন্ধনগুলো আছে এখানে আর কি কি বন্ধন আছে দেখো তো, এখানে আর কি কি বন্ধন আছে। এইটা কি? এটা সিগমা, এইটা কি? এটা হচ্ছে পাই, এইটা দেখো এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী। তো দেখো এই যে সিগমা বন্ধন এটা পাই বন্ধন, তাহলে তুমি বন্ধনে সিগমা পাই আনতে পারো নাও আনতে পারো, এইগুলা কিন্তু সব এক একটা সমযোজী বন্ধন। তো এটা সমযোজী, এটা সমযোজী, এটা সমযোজী, এটা সমযোজী, এইটা কিন্তু সন্নিবেশ সমযোজী। তাহলে এখানে আমরা যদি এই অংশটা অ্যানালাইসিস করি তাহলে এখানে আরো দুইটা পাচ্ছি, একটা হচ্ছে সমযোজী বন্ধন যেটা একটা পার্ট,
এই কপার সালফেট ইনটু 5 অণু পানির মধ্যে আছে, আর একটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন, এটা আরেকটা পার্ট, সন্নিবেশ সমযোজী বন্ধন, এটা আরেকটা পার্ট। এবার বলছে দেখো এই যে কপার সালফেট তার ভিতরে 5 অণু পানি, এইটা নিয়ে তো আমরা এখনো কাজ করি নাই, এইটা নিয়ে যদি কাজ করি, দেখো পানির ভিতরে অলরেডি সমযোজী বন্ধন আছে সেটা আমরা জানি, ওটা লিখে ফেলছি, বাট এই জায়গাতে কপারের ডি অরবিটাল ফাঁকা আছে, সো এই ডি অরবিটালে যখন আমাদের পানিগুলা বসবে, হ্যাঁ পানিগুলা বসবে, এক একটা পানি বসবে, প্রবলেম হইতেছে এই পানির যে অণু আছে, এই পানির অণুর সাথে তোমার এই যে এখানকার অক্সিজেন অণু, এই জায়গাতে যে অক্সিজেন অণু আছে আর এই পানির অণুর ভিতরে যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন এবং অক্সিজেন তড়িৎ ঋণাত্মকতার কারণে এখানে আবার হাইড্রোজেন বন্ধন ক্রিয়েট করতে পারে। তাহলে এই জায়গাতে আমরা স্ট্রাকচার অনুযায়ী আরেক ধরনের বন্ধন পাবো, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। এটা কি? এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। সো এখানে আমরা আরো এক ধরনের স্ট্রাকচার পাবো, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। তাহলে আমরা এখানে কি কি পাইলাম খেয়াল করে দেখো, আমরা যদি একটু বক্স করি, আমরা এখানে প্রথমত আয়নিক পাইলাম, তারপর সমযোজী, সন্নিবেশ সমযোজী, হাইড্রোজেন বন্ড। তাহলে কি কি ধরনের বন্ধন আছে? এই ধরনের বন্ধন আছে। তো তুমি স্ট্রাকচার আঁকায়ও দেখাই দিতে পারো, জাস্ট তোমার আন্ডারস্ট্যান্ডিং থেকে এটাও দেখাই দিতে পারো যে আচ্ছা এই জায়গাতে আয়নিক, তারপর এখানে সমযোজী, সন্নিবেশ সমযোজী, এটার সাথেও সন্নিবেশ সমযোজী, আর এখানকার হাইড্রোজেন, এখানকার অক্সিজেন, এরা নিজেদের ভিতরে তোমার হচ্ছে আয়নিক হাইড্রোজেন বন্ড গঠন করবে। তাহলে হাইড্রোজেন বন্ডটাও তুমি দেখাই দিতে পারো। সো আসো আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। এবার বলছে দেখো যে BCl4 আয়নের বন্ধন প্রকৃতি ব্যাখ্যা করো। তাহলে আমাদের এখানে BCl4 মাইনাস একটা আয়ন দেয়া আছে, এটার বন্ধন প্রকৃতি ব্যাখ্যা করতে হবে। সো আমরা এখানে একটু প্রথমে লিখি BCl4 মাইনাস। সো বি মানে কি বলতো? বোরন, Cl4 মাইনাস। বেসিক্যালি বোরনের ক্ষেত্রে যেটা ঘটে, বোরনের 3 হাতে 3টা ক্লোরিন উপস্থিত থাকে। সো আমরা একটু বোরনে যদি ইলেকট্রন বিন্যাস দেখি, বোরনে তোমার হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন 5টা ইলেকট্রন আছে। 5টা ইলেকট্রন মানে 1s2 2s2 2p1, এটা হয় না? 5টা ইলেকট্রন। তো দেখো এই 3টা ইলেকট্রনের 3টা হাতে বোরন এখানে কি করে ফেলছে? বোরন হচ্ছে আমাদের এই 3টা ইলেকট্রনের 3টা হাতে বসাই ফেলছে। কি বসাই ফেলছে? 3টা ক্লোরিন বসাই ফেলছে। এখন উত্তেজিত অবস্থায় এই বোরনের 2s অরবিটালে একটা ইলেকট্রন থাকে, 2p অরবিটাল একটা ইলেকট্রন থাকে, 2px অরবিটাল, 2py অরবিটাল একটা ইলেকট্রন থাকে, 2pz অরবিটাল এখনো খালি থাকে। সো এই যে 2pz অরবিটাল খালি আছে, এখানে কিন্তু সে আরেকটা ক্লোরিন মাইনাস আয়ন নিতে পারে। ক্লোরিন মাইনাস আয়ন মানে যার এক্সট্রা ইলেকট্রন আছে, সো একটা ক্লোরিন মাইনাস আয়ন নিতে পারে। সো কি করবে? আরো একটা বাইরে থেকে একটা ক্লোরিন মাইনাস আয়ন নিবে, যে এখানে ইলেকট্রন দান করবে। সো দান করার মাধ্যমে এখানে বন্ধন গঠন করবে। তাহলে দেখো এখানকার বন্ধন প্রকৃতি আমরা যদি ব্যাখ্যা করতে চাই, তো এখানে আমাদের BlCl4 মাইনাসে প্রথম কথা সমযোজী বন্ধন আছে, সমযোজী বন্ধন। এবং পরের ব্যাপার হচ্ছে এই যে ক্লোরিন মাইনাস যেটা এসে এখানে বসলো, এই ক্লোরিন মাইনাস এখানে কিন্তু মেইনলি ক্লোরিন মাইনাস নিজে ইলেকট্রন এখানে দিছে, কিন্তু বোরন কিন্তু কোনো ইলেকট্রন দেয় নাই। এরা যখন শেয়ারিং করছিল উভয় শেয়ার, বাট এখানে একজন কন্ট্রিবিউট করছে, শেয়ার করছে দুইজন। আগের জায়গাতে দুইজনেরই কন্ট্রিবিউশন ছিল, বাট এখানে একজন কন্ট্রিবিউট করছে। এই জন্য এটাকে আমরা বলবো সন্নিবেশ সমযোজী বন্ধন। এই জন্য আমরা এটাকে কি বলবো? সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে দেখো এখানে আমাদের বন্ধন প্রকৃতি অ্যানালাইসিস করলে আমরা দুই ধরনের বন্ধন প্রকৃতি পাই। নাম্বার 1 সমযোজী বন্ধন, নাম্বার 2 সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে আমাদের BCl4 মাইনাস বা বোরন ক্লোরাইড মাইনাস আয়ন, এটা যদি প্রকৃতি ব্যাখ্যা করতে বলে আমরা এইভাবে সুন্দর মতো ব্যাখ্যা দিতে পারি। এবার বলছে দেখো সোডিয়াম সালফেট যৌগে কয়টি বন্ধন আছে? এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আসা কোশ্চেন, হ্যাঁ আমি আসা কোশ্চেন অ্যানালাইসিস করে দিছি। তো আমাদের সোডিয়াম সালফেট যৌগে কয়টি বন্ধন আছে এটা যদি আমরা ব্যাখ্যা করতে যাই, দেখো এখানে আমাদের প্রথমত 2 সোডিয়াম প্লাস সালফেট 2 মাইনাস একটা আসে। সো এইটুকু অ্যানালাইসিস করে আমরা বলতে পারি যেখানে আমরা আয়নিক বন্ধন পাচ্ছি, তাই না? এইটুকু অ্যানালাইসিস করে আমরা বলতে পারি আমরা এখানে আয়নিক বন্ধন পাচ্ছি। এরপরে এই সালফেট যেটা আছে, এই সালফেট 2 মাইনাস, এইটাকে আমরা ভাঙলে সালফার, তার সাথে 2টা অক্সিজেন, এর সাথে 2টা অক্সিজেন, এর সাথে একটা তোমার হচ্ছে মাইনাস, এর সাথে অক্সিজেন আরেকটা মাইনাস। সো খেয়াল করলে দেখবা যে এইগুলা সব সমযোজী বন্ধন, আর এটা কি বলতো? সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে এখানে আয়নিক আছে,
আয়নিক আছে, সমযোজী আছে, ঠিক আছে, সমযোজী আছে, থার্ড আছে হচ্ছে সন্নিবেশ সমযোজী। এই হচ্ছে আমাদের টোটাল কাহিনী, এই হচ্ছে আমাদের এইটার টোটাল কাহিনী। আশা করি এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে বলছে দেখো খুব চমৎকার একটি কোশ্চেন আমাদের পারা উচিত। এটা কি বলছে যে বেরিলিয়াম কার্বনেটের তুলনায় ম্যাগনেসিয়াম কার্বনেটের গলনাঙ্ক বেশি হয় কেন? তো আমাদের একটু আইডেন্টিফাই করতে হবে যে বেরিলিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট এইটার গলনাঙ্ক আমি আসলে কিভাবে ব্যাখ্যা করতে পারবো। সো সবসময় এই ধরনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এই জিনিসপত্রগুলা তুমি ফাজানের নীতি দিয়ে ব্যাখ্যা করতে পারবা। কি দিয়ে? ফাজানের নীতি। সো ফাজানের নীতিটা কি ছিল? ফাজানের নীতি ছিল যে প্রথম নাম্বার 1 ক্যাটায়ন যে আছে, ক্যাটায়ন এর আকার যত ছোট তত বেশি সমযোজী। সো ক্যাটায়নের আকার যত ছোট তত বেশি সমযোজী। এরপরে নাম্বার 2 ছিল অ্যানায়নের আকার, হ্যাঁ, অ্যানায়নের আকার যত বড় তত বেশি সমযোজী। অ্যানায়নের আকার যত বড় তত বেশি সমযোজী। আর হচ্ছে চার্জ যত বেশি তত বেশি সমযোজী, চার্জ যত বেশি তত বেশি সমযোজী। এবং নাম্বার 4 ছিল যে ডি অরবিটালে যদি ইলেকট্রন প্রবেশ করে। তো এগুলো হচ্ছে আমাদের 4টা শর্ত ছিল। এই 4টা শর্ত তোমরা আশা করি সবাই বুঝো এবং মনে আছে। তারপরে আমি একটু রিভিউ করে দিই। আমি এটাকে ক্যাটায়নকে মনে রাখি কিভাবে? আমি ক্যাটায়নকে মনে রাখি যে ক্যাটায়ন থেকে ক্যাট নি, ক্যাট, আর অ্যানায়ন থেকে অ্যানি নি, অ্যানি। সো অ্যানি হচ্ছে একজন মানুষ এবং ক্যাট হচ্ছে একটা পোষা প্রাণী। এবার বলো তো ক্যাটের আকার বড় না অ্যানির আকার বড়? অবশ্যই ক্যাট যে সে ছোট হবে আর অ্যানি যে সে বড় হবে। একটা শিশু যদি হয় অ্যানি, মানুষ যেহেতু, তাহলে একটা শিশু বাচ্চা সেও কিন্তু ক্যাটের চেয়ে বড়, তাই না? তো অ্যানি হচ্ছে আমাদের বড়, মানে অ্যানায়ন বড়, ক্যাটায়ন ছোট, এইটুকু দিয়ে মনে রাখি। এবার দেখো এই জায়গাতে আমাদের দেয়া আছে হচ্ছে বেরিলিয়াম কার্বনেট, এখানে দেয়া আছে হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট। এর ভিতরে কমন আয়নটাকে বাদ দিয়ে দিব, কমন আয়নকে কার্বনেট কমন আয়ন। তো কার্বনেট কমন আয়ন বাদ দিয়ে দিলে এখানে বেরিলিয়াম 2+, এখানে আমাদের ম্যাগনেসিয়াম 2+ পাওয়া যায়। সো দুইটাই আমাদের বেরিলিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, দুইটাই দেখো পজিটিভ বা ক্যাটায়ন। তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে খেয়াল করো, যেহেতু দুইটারই চার্জ সেম, তাহলে চার্জ এই পয়েন্টটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করতে পারতেছি না। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে অ্যানায়ন ক্যাটায়নের যে পয়েন্ট ওটাতে যায় কিনা। এর ভিতরে ক্যাটায়নের পয়েন্টে যায়। তো এটা দুইটাই যেহেতু ক্যাটায়ন, ক্যাটায়নের পয়েন্টের সাথে যদি আমরা একটু আলোচনা করি তাহলে বের করতে পারবো। ক্যাটায়নের পয়েন্টে কি আছে বলছে ক্যাটায়নের আকার যত ছোট। তার মানে কি এই যে ক্যাটায়ন এবং এই যে ক্যাটায়ন, এই দুইটা ক্যাটায়নের মধ্যে কার আকার ছোট? হ্যাঁ, কার আকার ছোট? সো ক্যাটায়নের আকার যত ছোট মানে হচ্ছে এইটা এবং এটার ভিতর কার আকার ছোট, কার আকার বড়। তাহলে খেয়াল করো এই জায়গাতে বেরিলিয়াম এইটার আকার ছোট, ম্যাগনেসিয়াম আকার বড় না, কারণ বেরিলিয়াম দ্বিতীয় পর্যায়ে থাকে, ম্যাগনেসিয়াম তৃতীয় পর্যায়ে থাকে। সো এইটা হচ্ছে দ্বিতীয় পর্যায় আর এটা হচ্ছে তৃতীয় পর্যায়। সো খেয়াল করো এইটা হচ্ছে দ্বিতীয় পর্যায় আর এইটা কি? এইটা হচ্ছে তৃতীয় পর্যায়। সো একটা দ্বিতীয় একটা তৃতীয় পর্যায়, তাহলে এর আকার বড়। তাহলে আকার যদি ছোট হয়, খেয়াল করো আকার যদি ছোট হয়, হিসাব অনুযায়ী ফাজানের নীতি বলে সে হবে কি? সমযোজী। তাহলে আকার ছোট হলে এ হবে হচ্ছে সমযোজী, আর যার আকার বড় হবে, আকার বড় হবে যার, সে হবে হচ্ছে আয়নিক। তাহলে আকার বড় যার হিসাব অনুযায়ী সে হবে কি? সে হবে হচ্ছে আয়নিক। তাহলে এখন আমরা লজিক দিয়ে চিন্তা করি যে সমযোজী তার গলনাঙ্ক কি বেশি? উত্তর হচ্ছে না, যে সমযোজী তার গলনাঙ্ক কম, যে আয়নিক তার গলনাঙ্ক বেশি। তাহলে এখানে গলনাঙ্ক বেশি কার আমরা ইজিলি এখান থেকে কম্পেয়ার করে এখন ডিসিশন নিতে পারি যে আমাদের ম্যাগনেসিয়াম কার্বনের যে অংশটা আছে এর গলনাঙ্ক বেশি আর বেরিলিয়াম কার্বনের যে আছে এর গলনাঙ্ক কম। সো এইভাবে আমরা এই দুইটা যৌগের ভিতরে আমরা ফাজানের নীতি অ্যাপ্লাই করে গলনাঙ্ক কম বেশি সুন্দর মতো বের করতে পারি এবং ব্যাখ্যাটাও লিখতে পারি। ঠিক আছে? সো ব্যাখ্যা কিভাবে লিখবো? সেম ভাবে আমরা লিখবো যে বেরিলিয়াম কার্বনের যেটা আছে এটার আকার ছোট, ফলে এ সমযোজী হিসেবে কাজ করে। ম্যাগনেসিয়াম কার্বনের যে আছে এর ম্যাগনেসিয়াম বা ক্যাটায়নের আকার বড়, এ আয়নিক হিসেবে কাজ করে। সো আয়নিক হিসেবে কাজ করলে তার গলনাঙ্ক বৃদ্ধি পায়, তার বন্ধন শক্তি অনেক বেশি হয়। সো বন্ধন শক্তিকে আমরা ইজিলি ভাঙতে পারি না। ঠিক আছে? সো আশা করি এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো বলছে পটাশিয়াম, দেখো একটা কোশ্চেনটা দিকে খেয়াল করো। পটাশিয়াম, লিথিয়াম, সিজিয়াম, রুবিডিয়াম এগুলাকে তাদের ধাতব ধর্মের নিম্ন ক্রম অনুসারে সাজাও। ধাতব ধর্মের নিম্ন ক্রম অনুসারে। এখন ধাতব ধর্ম মানে হচ্ছে যে যত বেশি ইলেকট্রন ডোনেট করতে পারে সে তত বেশি ধাতু, যে যত বেশি ইলেকট্রন ডোনেট করতে পারে সে তত বেশি ধাতু, তাই না? সো ধাতব ধর্মের ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমরা যদি দেখি প্রথমে আমরা লিথিয়াম নিছি, তারপরে আমরা হচ্ছে
লিথিয়াম নিছি, তারপর হচ্ছে আমরা পটাশিয়াম নিছি, তারপরে হচ্ছে আমরা রুবিডিয়াম নিছি, তারপরে আমরা নিছি হচ্ছে সিজিয়াম। সো লিথিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এগুলার ভিতরে আমরা খেয়াল করলে দেখব যে লিথিয়াম যেটা আছে এ আকারে সবচেয়ে ছোট, তাই না? এবং এ হচ্ছে ইলেকট্রন কম ডোনেট করতে পারে। তো এখানে দেখো সিজিয়াম যে আছে এ আকারে বড়, তাহলে ইলেকট্রন এ হচ্ছে বেশি ডোনেট করতে পারে। সো ধাতব ধর্মের ক্রম অনুসারে যদি আমরা এখানে সাজাইতে চাই, এক্স্যাক্টলি ধাতব ধর্মের ক্রম অনুসারে যদি আমরা এখানে সাজাইতে চাই, ওয়েট, সো ধাতব ধর্মের ক্রম অনুসারে যদি সাজাইতে চাই, সো যে ইলেকট্রন বেশি ছাড়তে পারে তার ধাতব ধর্ম তত কম। সো যত বেশি, আমি একটু উল্টা বলছি, যত বেশি ইলেকট্রন ছাড়বে, ঠিক আছে, ধাতব ধর্ম তত কমবে, ধাতব ধর্ম তত কমবে। তো মানে যত বেশি ইলেকট্রন ছাড়তে পারবে, তাহলে ছাড়তে পারবে এটা কিসের উপর ডিপেন্ড করে? এই ছাড়তে পারা এটা ডিপেন্ড করে আবার আকারের উপর। হ্যাঁ, তো আকার বৃদ্ধি পাইলে তাহলে আমার পর্যায় মানে সেন্ট্রাল এটম থেকে অনেক দূরে চলে যায়। তাহলে এই জায়গাতে আমরা যদি দেখি নিম্নক্রম হবে হচ্ছে সিজিয়াম, তার আকার অনেক বেশি, সে অনেক কম হচ্ছে ধাতব ধর্ম দেখায়, সো কম ধাতব ধর্ম দেখায়। তাহলে এর চেয়ে উল্টা লিখলাম নাকি, আমি উল্টা বলতেছি? আচ্ছা, এটা আমি হচ্ছে আমার এক্সাক্ট কনসেপ্টটা একটু ভুলাই গেছে, আমি তোমাদের ভুল পড়াবো না, সো কনসেপ্টটা এক্সাক্ট মনে নাই, সো এটা হচ্ছে আপাতত লিখে দিচ্ছি না, এটা গ্যাপ রাখলাম, আমি পরের ক্লাসে দেখাই দিব। ওকে, আসো, বলছে যে HCl কোন প্রকৃতির যৌগ? তড়িৎ ঋণাত্মকতা অনুসারে ব্যাখ্যা দাও। HCl কোন প্রকৃতির যৌগ? সে আয়নিক যৌগ না পোলার যৌগ, সমযোজী যৌগ না সন্নিবেশ সমযোজী যৌগ? এটা তার তোমার হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা অনুসারে ব্যাখ্যা দাও। সো দেখো HCl এর ক্ষেত্রে বেসিক্যালি যেটা ঘটে, HCl এ একটা হাইড্রোজেন এবং ক্লোরিন এরা কিন্তু এই জায়গায় ইনিশিয়ালি সমযোজী বন্ধন গঠন করে। কি করে? সমযোজী বন্ধন। ক্লোরিন একটা ইলেকট্রন শেয়ার করছে, হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করছে, কিন্তু এই জায়গাতে হাইড্রোজেনের যে তড়িৎ ঋণাত্মকতা তার মান হচ্ছে 2.1, আর ক্লোরিনের যে তড়িৎ ঋণাত্মকতা তার মান হচ্ছে 3.5। সো তড়িৎ ঋণাত্মকতার যে পার্থক্য এইটা কত আসে দেখো তো? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য এইটা আসবে হচ্ছে del En equals to 3.5 minus 2.1, এটা আসে হচ্ছে 1.4। সো যদি কারোর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, এইটার রেঞ্জ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.9 থেকে 1.4 এর মাঝখানে হয়, তখন সে পোলার হিসেবে কাজ করে, পোলার যৌগ হিসেবে কাজ করে। মানে সে ইনিশিয়ালি সমযোজী যৌগ থাকলেও এখন সে প্লাস মাইনাস হইতে পারে। ইনিশিয়ালি গঠনের সময় সে সমযোজী যৌগ থাকলেও সে এখন প্লাস মাইনাস হইতে পারে। তার মানে এখানে আমাদের হাইড্রোজেন প্লাস এবং ক্লোরিন মাইনাস হিসেবে কাজ করে। তাহলে এখন এ তড়িৎ ঋণাত্মকতা অনুযায়ী একটি পোলার যৌগ। এটা কি? এটা এখন হচ্ছে একটা পোলার সমযোজী, মানে সমযোজী যৌগ কিন্তু প্লাস মাইনাস হইতে পারে। এটাকে কি বলে? পোলার সমযোজী যৌগ। সমযোজী যৌগ কিন্তু প্লাস মাইনাস হইতে পারে। এবার বলছে দেখো, নাইট্রোজেন পরমাণুর চেয়ে অক্সিজেন পরমাণুর ইলেকট্রন আসক্তি বেশি কেন? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, নাইট্রোজেন পরমাণুর চেয়ে অক্সিজেন পরমাণুর ইলেকট্রন আসক্তি বেশি কেন? সো ইলেকট্রন আসক্তি ব্যাপারটা কি? ইলেকট্রন আসক্তি ব্যাপার হচ্ছে যে আগে আমরা দেখছি হচ্ছে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি হলো যে একটা যৌগ আছে, এই যৌগ থেকে হিট দিয়ে আমরা ইলেকট্রন বের করে যৌগকে প্লাস আয়নে রূপান্তর করব। তাহলে এই হিট দিলে আমার বাইরে থেকে শক্তি দেওয়া লাগছে, এটাকে বলা হচ্ছে আয়নীকরণ শক্তি। এখন ধরো একটা যৌগ আছে, এই যৌগ নিজে একটা ইলেকট্রন গ্রহণ করবে, বাইরে থেকে আসা ইলেকট্রনকে গ্রহণ করবে, করে সে ক্লোরিন মাইনাস আয়নে রূপান্তর হবে। তাহলে সে যদি গ্রহণ করে তাহলে তার তো আর শক্তি দেওয়া লাগছে না, এখন সে গ্রহণ করে মাইনাস আয়নে রূপান্তর হইলে বরং সে শক্তি আরো উৎপন্ন করছে। তাহলে এই জায়গাতে আমাদের জিনিসটা দেখো, যে যেহেতু আমাদের ইলেকট্রন আসক্তির কথা বলছে এবং সে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ইলেকট্রন বাইরে থেকে নিয়ে গ্রহণ করছে, তাহলে বাইরে থেকে গ্রহণ করার ক্ষেত্রে সে যখন গ্রহণ করে তখন শক্তি নির্গত হয়। এবার এখানে আমাদের নাইট্রোজেন এবং অক্সিজেন দুইটা জিনিস আছে। সো প্রথমত আমরা নাইট্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p3, তাহলে এবার দেখো অক্সিজেনে যদি ইলেকট্রন বিন্যাস করি, অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2s2 2p, তোমার হচ্ছে নাইট্রোজেন 7 4 আর 3 7, অক্সিজেন 8 4 আর 4 8, ঠিক আছে, 2p4।
এবার দেখো এই জায়গায় খেয়াল করলে দেখবা এই ইলেকট্রন বিন্যাসে অক্সিজেন ইলেকট্রন সংখ্যা বেশি, আর এখানে ইলেকট্রন বিন্যাসে নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা কম। সো খেয়াল করো ইলেকট্রন সংখ্যা বেশি হইলে এই নাইট্রোজেনের 7টা প্রোটন 7টা ইলেকট্রন আছে, 7টা প্রোটন 7টা ইলেকট্রন আছে। এভাবে লিখলে ভুল হবে, এভাবে লেখা যাবে না। সো এই নাইট্রোজেনের প্রোটন 7টা ইলেকট্রন 7টা, তাই না? বা হচ্ছে যে প্রোটন 7টা ইলেকট্রন 7টা। এই অক্সিজেনের প্রোটন 8টা ইলেকট্রন কত? 8টা। এবার খেয়াল করো এখানে কি পরিমাণ আকর্ষণ বল কেন্দ্রের সাথে কাজ করবে, এটা যদি আমরা দেখি F equals to C into Q1 Q2 divided by R square, এই ফর্মুলা অনুযায়ী আকর্ষণ বল কাজ করে। সো আকর্ষণ বলের ক্ষেত্রে দেখো চার্জের গুণফল করে, চার্জের গুণফল যত বেশি বল তত বেশি, আর বল যত বেশি এই দূরত্ব তত কম। খেয়াল করো বলের সাথে আমার দূরত্ব ব্যস্তানুপাতিক। তাহলে দেখো এখানে চার্জের গুণ করলে আকর্ষণ বল তৈরি হয় 7 7টা 49, এখানে আকর্ষণ বল তৈরি হয় 8 8টা 64। তাহলে বলো তো আকর্ষণ বল বেশি কার? কেন্দ্রের সাথে, অক্সিজেনের না? সো কেন্দ্রের সাথে অক্সিজেনের যদি আকর্ষণ বল বৃদ্ধি পায় তাহলে তার আকার কি হবে? হ্রাস পাবে। এখন আকার যদি হ্রাস পায়, মাথায় রাখবা আকার যদি হ্রাস পায় তাহলে এই আকার হ্রাস পাইলে আকর্ষণ বল বেশি, অর্থাৎ আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেশি। তা আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেশি হলে এ কি করবে? এ কি দেখাবে? এ ইলেকট্রন আসক্তি বেশি দেখাবে। কারণ কি? এর আকার ছোট, এ বাইরের অরবিটালে অন্য যে কোনো ইলেকট্রনকে বেশি টানতে চাইবে তুলনামূলক কার থেকে? যার আকার একটু বড় তার থেকে। তো এটার আকার ছোট হয়ে যাচ্ছে, আকার ছোট হয়ে গেলে এর আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেশি হয়ে যাচ্ছে, সো ইলেকট্রন আসক্তি বেশি দেখাচ্ছে। সো এইটাই হচ্ছে আমাদের ব্যাখ্যা। তো ব্যাখ্যাটা কি? আমাদের এখানে বেসিক্যালি দেখতে হবে যে যখন আমরা ইয়া করব, যখন আমরা হচ্ছে যে বেসিক এই জিনিসপত্রগুলো নিব, তখন আমাদের এই যে ফিনোমেনাগুলো বুঝাইলাম, বেসিক জিনিস আছে প্রথমে ইলেকট্রন বিন্যাস করে দেখা, তারপরে সুস্থিত অবস্থা আছে কিনা সেটা দেখা, তারপরে তার বেসিক সংজ্ঞা কি সংজ্ঞাটা দেখা, এগুলোর মাধ্যমে একটু অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করা যেখানে উত্তর আসলে কি হবে, এখানে উত্তর আসলে কি হবে। সো আশা করি এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপর আসো বলছে মৌলের ইলেকট্রন আসক্তি কি এবং নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তির মান কি রূপ। সো দেখো আমরা এতক্ষণ যেটা বলে আসছি ওইটাই আমাদের দিছে, ইলেকট্রন আসক্তির বেসিক সংজ্ঞা দিছে। তাহলে ইলেকট্রন আসক্তির সংজ্ঞা কি? যে কোন একটি কোন মৌলের 1 মোল ইলেকট্রন আসক্তি, লিখে নাও, কোন মৌলের 1 মোল একটি করে 1 মোল ইলেকট্রন গ্রহণ করে এটা হচ্ছে গ্যাসীয় অবস্থায়, অবশ্যই গ্যাসীয় অবস্থায় উল্লেখ করতে হয়। হ্যাঁ, গ্যাসীয় অবস্থায় উল্লেখ না করলে সংজ্ঞাটা ভুল হয়। সো একটি করে 1 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল তোমার হচ্ছে ঋণাত্মক চার্জে পরিণত হতে যত শক্তি নির্গত হয় হলে, এটা হচ্ছে পরিণত হলে যত শক্তি নির্গত হয়, দেখো হলে যত শক্তি নির্গত হয়, এগুলো তো তোমরা জানো। হ্যাঁ জানো, জাস্ট আমার মতো বানায় লেখা শিখবা তাহলে হইছে। সেটা হচ্ছে কি? মৌলের ইলেকট্রন আসক্তি। সো ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তির মান কেমন? মোটামুটি এটা হচ্ছে শূন্যের কাছাকাছি থাকে। নিষ্ক্রিয় গ্যাসসমূহ ইলেকট্রনের প্রতি তেমন আসক্তি দেখায় না, কারণ তারা অষ্টক পূর্ণ অবস্থায় থাকে। সো এটার ক্ষেত্রে একটু লিখে নিবা, এটার ক্ষেত্রে ব্যাখ্যা করার সময় একটু লিখে দিবা যে এদের অক্টেট ফিল অবস্থায় থাকে, ফলে এরা ইলেকট্রন আসক্তি কম দেখায়, অক্টেট ফিল অবস্থায় থাকে। এবার বলছে BF3 যৌগে অষ্টক নিয়মের ব্যতিক্রম, এটা তোমাকে দেখাইতে হবে। সো BF3 যৌগে এটা অষ্টক নিয়মের ব্যতিক্রম, এটা মানে কি? দেখো কোন একটি যৌগ যখন গঠন হয় তখন তাদের মানে 100% টার্গেট থাকে যে বহিস্থ কক্ষপথে যেন 8টা ইলেকট্রন থাকে, 8টা ইলেকট্রন থাকে। তো আমাদের যদি 8টা ইলেকট্রন থাকে তাহলে অষ্টক নিয়ম অনুযায়ী হয়েছে, যদি 8টা ইলেকট্রন না থাকে তাহলে অষ্টক নিয়মের ব্যতিক্রম। এখন আমাদের দেখতে হবে BF3 তে 8টা ইলেকট্রন আছে কিনা। তাহলে অষ্টক নিয়ম কথাটার মানে কি? প্রথমে লিখবা অষ্টক নিয়ম, এইটার মানে হচ্ছে বহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকবে, বহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকবে, দ্যাট ইজ অষ্টক নিয়ম। এবার দেখো এই বোরনের
বোরনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন 6। সো ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p2, দেখো 6 আসছে কিনা। এবং বহিস্থ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 4টা। সো বহিস্থ কক্ষপথে ইলেকট্রন আমরা পাইলাম হচ্ছে 4টা, তাই না? বেরিলিয়াম, বোরন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, তাই না? BF3 বোরন, ঠিক আছে। এবার এই যে 4টা আমরা নিলাম, এখন এই জায়গাতে যখন আমরা অষ্টক ফিল আপ করতে যাব তখন এই বেরিলিয়ামের ক্ষেত্রে খেয়াল করো, এই 3 হাতে এখানে একটা ইলেকট্রন, একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন বসবে। সো সবগুলাতে একটা 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 করে ফ্লোরিন আমাদের বসে গেছে, সবগুলাতে একটা একটা করে ফ্লোরিন বসে গেছে। তো সবগুলাতে একটা একটা করে যদি ফ্লোরিন বসে, তাহলে দেখো তো এই জায়গাতে আমাদের এক জোড়া ইলেকট্রন আসলো, এখানে এক জোড়া ইলেকট্রন আসলো, এখানে এক জোড়া ইলেকট্রন আসলো। সো এখনো আমাদের টোটাল মিলে এই BF3 তে ইলেকট্রন সংখ্যা কত হলো? 6টা। BF3 তে টোটাল ইলেকট্রন সংখ্যা কত হলো? 6টা। সো 6টা ইলেকট্রন হইলে 8টা তো এখনো ফিল আপ হয় নাই, হইছে কি? হয় নাই। তাহলে এ মাত্র 6টা ইলেকট্রন নিয়েই যদি সুস্থিত অবস্থায় চলে যায়, সুস্থিত হয়ে যায়, তখন এ হচ্ছে অষ্টক নিয়মের ব্যতিক্রম দেখায়, ঠিক আছে? তাহলে BF3 এর ক্ষেত্রে মাত্র সে 6টা ইলেকট্রন নিয়েই সুস্থিত অবস্থায় চলে যাচ্ছে, এই জন্য সে অষ্টক নিয়মের ব্যতিক্রম। বুঝতে পারছো? গ্রেট। এবার আসো, বলছে সিলভার ফ্লোরাইড, এইটা পানিতে দ্রবণীয়, কিন্তু এইগুলা পানিতে দ্রবণীয় নয় কেন? সো এইটাকে আমাদের ফাজানের নীতি অনুযায়ী ব্যাখ্যা করতে হবে। আমাদের কাছে দেখো দেয়া আছে সিলভার ফ্লোরাইড, এই যৌগ দেয়া আছে। তারপর দেখো সিলভার ক্লোরাইড, এই যৌগ দেয়া আছে। তারপর দেখো সিলভার ব্রোমাইড, এই যৌগ দেয়া আছে। তারপর দেখো সিলভার আয়োডাইড, এই যৌগ দেয়া আছে। প্রথমেই আমরা ফাজানের নীতি অ্যাপ্লাই করার জন্য এখান থেকে কমন আয়নগুলা বাদ দিব। সো কমন আয়ন বাদ দিলে এখান থেকে আমরা তোমার সিলভারকে বাদ দিয়ে দিতে পারবো। দিলে আমরা ফ্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস, ব্রোমিন মাইনাস, আয়োডিন মাইনাস পাচ্ছি। দেখো সবগুলা চার্জ সেম, সবগুলার কি চার্জ সেম। এখন চার্জ সেম হলে আমরা এখন কোথায় যাব? ক্যাটায়নে না অ্যানায়নে? এগুলা সব অ্যানায়ন, তাহলে অ্যানায়নে যাব। সো অ্যানায়নে যাব। এখন অ্যানায়নের আকার দেখো ছোট না বড়? আমরা জানতাম অ্যানায়নের আকার বড় হলে সমযোজী, তাহলে এই জায়গাতে অ্যানায়নের আকার বড়, অ্যানায়নের আকার যত বড় হলে সে কি ধরনের যৌগ? সে হচ্ছে সমযোজী যৌগ। তাহলে আকার বড় হলে সে যদি সমযোজী যৌগ হয়, তাহলে এই জায়গাতে দেখো আয়োডিন হচ্ছে আকারে বড় হয়, আয়োডিন সমযোজী যৌগ। তার চেয়ে একটু কম সমযোজী ব্রোমিন, আরো কম সমযোজী ফ্লোরিন, একদম কম সমযোজী কে? তোমার ফ্লোরিন। তাহলে দেখো আয়োডিন সমযোজী, একটু কম ব্রোমিন, একটু কম ক্লোরিন, সবচেয়ে কম সমযোজী হচ্ছে ফ্লোরিন। তাহলে যে সবচেয়ে কম সমযোজী সে আসলে কি বলতো? আয়নিক। আর কেউ যদি আয়নিক হয় তাহলে সে ভেঙে যে পানিতে দ্রবীভূত হয়। কেউ যদি আয়নিক হয় সে পানিতে দ্রবীভূত হয়, ঠিক আছে? তার মানে এখানে যে যৌগগুলো আছে এই যৌগগুলোর ভিতরে সিলভার ফ্লোরাইড কেবল ফাজানের নীতি অনুসারে আয়নিক যৌগ, বাকি সবাই সমযোজী বৈশিষ্ট্য দেখায়। সো এটা আয়নিক, বাকি সবাই সমযোজী বৈশিষ্ট্য। যেহেতু আয়নিক সেজন্য সে পানিতে দ্রবীভূত হয়, সেজন্য সে পানিতে দ্রবীভূত হয়। বুঝতে পারছো? সো এইটার উপরে জিনিসটা ডিপেন্ড করে। এবার আসো, বলছে ভ্যান ডার ওয়ালস বল কি? ভ্যান ডার ওয়ালস বল অনুভূত হয় কিসের উপর নির্ভর করে? সো ভ্যান ডার ওয়ালস বল হচ্ছে যে কোন একটি যৌগের যে দুর্বল একটি আকর্ষণ বল থাকে, মানে ধরো হচ্ছে যে একটা স্বাভাবিক দুর্বল আকর্ষণ বল কাজ করে একটা যৌগের ভিতরে, সেটাকে আমরা ভ্যান ডার ওয়ালস বল বলতে পারি। ধরো আমাদের কোনো বন্ধন বল ছাড়াও, অন্য যে কোনো বল ছাড়াও, আন্তঃনবিক বল ছাড়াও একটা দুর্বল বন্ধন বল মানে আকর্ষণ বল কাজ করে, সেটাকে আমরা বলি হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল। এই ভ্যান ডার ওয়ালস বল মেইনলি ডিপেন্ড করে হচ্ছে বস্তুর ভর প্লাস আকারের উপর। ভর প্লাস আকার। কোন একটি বস্তুর ভর বা আকার যত বেশি, ভ্যান ডার ওয়ালস বল তত বেশি। সো ভর বা আকার যত বেশি, ভ্যান ডার ওয়ালস বল তত বেশি। বুঝতে পারছো? এই জিনিসগুলোর প্রবলেম কি হয়, আমার নিজেরই এখন প্রবলেম হচ্ছে। জিনিসগুলোর প্রবলেম কি হয় আমি জানি, কিন্তু পরীক্ষায় আমি কি লিখবো আমি বুঝতেছি না। যেমন দেখো ভ্যান ডার ওয়ালস বল কি আমি জানি, আমি বুঝি, আমি এর সব কোশ্চেন সলভ করতে পারি, বাট এখন সংজ্ঞা ক্লিয়ারলি মাথায় আসতেছে না। কারণ কি? কারণ হচ্ছে খুব ইজি জিনিস তো, আরে দূর, এটা মুখস্থ করে কি হবে?
পরীক্ষার হলে যে এখন আমি যদি গুছায় না লিখতে পারি তাহলে তো টিচার আমার খাতা দেখে মার্ক দিবে, আমার চেহারা দেখে তো মার্ক দিবে না। সো খাতায় যদি কিছু লেখা না থাকে তাহলে আমি মার্কটা পাবো কিভাবে? সো যেহেতু খাতায় কিছু নাই আমি কিন্তু আর মার্ক পাচ্ছি না। সো এই যে জায়গাটা একটা খুব মানে বিপজ্জনক জায়গা। জিনিসটা যদি সহজ হয় তাহলে তোমার ভুল হওয়ার চান্স আরো বেশি, কঠিন জিনিস পারার চান্স বেশি, ঠিক আছে? আর ভুল হওয়ার চান্স বেশি সহজ জিনিসে। সো সহজ জিনিস কঠিন জিনিসের ক্ষেত্রে হয়তো তুমি পারবা না, জিনিসটা ক্লিয়ার যে আচ্ছা আমি এটা পারি না, আমি কনসেপ্ট বুঝি না, পারবো না, বাট আমি এটা পারি তারপর আমি ভুল করতেছি, মানে দ্যাট মিনস জিনিসটা কঠিন, এই জিনিসটা সহজ। বুঝতে পারছো? ওকে, এরপর আসো হাইড্রোজেন বন্ধন কি। হাইড্রোজেন বন্ধন কি এই সংজ্ঞাটা আবার খুব সুন্দর করে লেখা যায়। দেখো হাইড্রোজেন ও অধিক তড়িৎ ঋণাত্মক মৌল, তড়িৎ আমি সুন্দর করে লিখে দিচ্ছি, বই এভাবে লেখা থাকবে না, সো এভাবে লিখবা হাইড্রোজেন ও অধিক তড়িৎ ঋণাত্মক মৌল কে কে আছে? ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন এর মধ্যকার হাইড্রোজেন ও অধিক তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেনের মধ্যকার দুর্বল বন্ধন যা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে সৃষ্টি হয়। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে সৃষ্টি হয়। এটাই হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন। আশা করি আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারছি যে হাইড্রোজেন ও অধিক তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলোর মধ্যকার দুর্বল বন্ধন, যেটা আমাদের মেইনলি সৃষ্টি হচ্ছে কিসের জন্য বলতো? মেইনলি সৃষ্টি হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে। এই জায়গাতে আমাদের ঋণাত্মকতা কথাটা ক্লিয়ারলি থাকতে হবে, ঋণাত্মকতা কথাটা ক্লিয়ারলি থাকতে হবে। সো ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন কি হলো? ঋণাত্মকতা। আচ্ছা, সো এটা আসলে হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন। এবার দেখো বলছে চিত্রের সাহায্যে দেখাও যে সিগমা তোমার এসএস এসপি পিপি অধিক্রমণের মাধ্যমে গঠিত হয়, কিন্তু পাই শুধুমাত্র পিপি অরবিটাল অধিক্রমণের মাধ্যমে গঠিত হয়। এটা আমরা কোনো ব্যাখ্যা ছাড়া অরবিটাল এঁকে দেখাবো। সো দেখো একটা এস অরবিটাল, আচ্ছা এস অরবিটাল তো এরকম না, এবার বাকি, হ্যাঁ। সো দেখো একটা এস অরবিটাল তার সাথে আরেকটা এস অরবিটাল, এই দুইটার যে অধিক্রমণ, এইটা এস এইটা এস, মাঝখানে এই অংশটা অধিক্রমণ করছে, এইটা হচ্ছে আমাদের সিগমা। দেখো আরেকটা এস অরবিটাল এস এর সাথে এবার যখন হচ্ছে তোমার পি অরবিটাল অধিক্রমণ করবে, পি অরবিটাল মানে হচ্ছে ঠিক এরকম আসবে, তার সাথে এরকম আসবে, অধিক্রমণ করে এই অংশের এইটা হচ্ছে এস, এটা হচ্ছে পি, এই এসপি এর মাধ্যমে অধিক্রমণের ফলে যেটা তৈরি করে এটাকে আমরাও কেউ কি বলি? সিগমা বন্ধন বলি। এবং সিগমা বন্ধন কি হয়েছে? এসপি অধিক্রমণের মাধ্যমে হয়েছে, আগেরটা কি হয়েছিল? এসএস অধিক্রমণ। এবার দেখো আমরা যদি একটা পিপি সিগমা বন্ধন তৈরি করতে চাই তাহলে পিপি সিগমা বন্ধনের কাহিনী কি ঘটবে? দেখো এই হচ্ছে পয়েন্ট দিলাম, পি অরবিটাল বেসিক্যালি কেমন হয়? ডাবল ডাম্বেল যুক্ত হয়। সো এটা হচ্ছে এক্স এক্সিস এ পি অরবিটাল, এটা হচ্ছে ওয়াই এক্সিস এ পি অরবিটাল। সেম ভাবে এখানে একটা পয়েন্ট দিলাম, এই পয়েন্টটাকে আমি একটু এই সাইডে করে রাখি যাতে এর সাথে ওভারল্যাপ করে। দেখো এই এক্স এক্সিসে আরেকটা পি অরবিটাল নিলাম, দেখো এটা এক্স এক্সিসের পি অরবিটাল। সো এক্স এক্সিস এবং এক্স এক্সিসের পি অরবিটালে দেখো এখানে ওভারল্যাপ করছে না, এই ওভারল্যাপটাকে আমরা বলছি হচ্ছে সিগমা বন্ধন। এবার এখানেও তো আমাদের ওয়াই এক্সিসে পি অরবিটাল আছে, তাই না? এই ওয়াই এক্সিসের যে পি অরবিটাল, এই পি অরবিটাল দেখো কোনোভাবেই কারোর সাথে ওভারল্যাপ করতে পারে না। সো এই পি অরবিটাল পাশাপাশি অধিক্রমণ করে, সো পাশাপাশি অধিক্রমণ করলে এটা হয় পাই বন্ধন। সো খেয়াল করে দেখো তো এই জায়গাতে আগে আমাদের তৈরি হলো কি? আগে আমাদের তৈরি হলো সিগমা, তারপরে তৈরি হলো পাই। সিগমা ছাড়া এখানের এই পাই কখনোই তৈরি হতে পারে না। এই জন্য আমাদের ওখানে বলছে যে শুধুমাত্র পিপি অরবিটালের অধিক্রমণের মাধ্যমেই পাই বন্ধন গঠিত হয়। সো এখানে খেয়াল করো এটাও পি অরবিটাল, এখানেও পি অরবিটাল। সো আমরা এস 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 পি এগুলাতে কিন্তু পাই বন্ধন পাই নাই, শুধুমাত্র পি অরবিটালেই পাই বন্ধন পাইছি। সো এই তিনটা ছবি আঁকাবা, আঁকায় দেখে এরপর বলবা যে শুধুমাত্র পি অরবিটালের অধিক্রমণের মাধ্যমেই আমাদের পাই বন্ধন গঠিত হয়। এবার বলছে দেখো পানির অণুতে বন্ধন কোণ চতুস্তলকীয় আকৃতির কোণের চেয়ে সামান্য ছোট। এটা কেন?
চতুস্তল আকৃতির সামান্য ছোট, এটা কেন? দেখো আমরা একটা থিওরি জানি, থিওরিটা হচ্ছে ভ্যাসপার থিওরি। ভ্যাসপার থিওরি মানে কি? ভ্যালেন্সিয়াল ইলেকট্রন রিপালশন থিওরি। এই যে ভ্যাসপার থিওরিটা আমরা জানি, এই ভ্যাসপার থিওরি অনুসারে আমরা জানি যে লন পেয়ার ইলেকট্রন এবং লন পেয়ার ইলেকট্রন এদের ভিতরে যে বিকর্ষণ বল এটা সবচেয়ে বেশি, তার চেয়ে একটু কম হচ্ছে লন পেয়ারের সাথে বন্ড পেয়ার, আর সবচেয়ে কম হচ্ছে বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ার। এই যে থিওরি, এই থিওরি অনুযায়ী আমাদের রিপালশনটা ঘটে। তাহলে রিপালশনটা এই থিওরি অনুযায়ী কিভাবে দেখব? আমরা যখন পানি নিব, পানির ক্ষেত্রে ভালো করে দেখো, পানির ক্ষেত্রে আমাদের অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে সিগমা বন্ধনে, হাইড্রোজেন আছে সিগমা বন্ধনে। এখানে দেখো এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন, এখানে দেখো এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন, সো দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। এবার এ যখন আমাদের হাইব্রিডাইজেশন করবে, তখন হাইব্রিডাইজেশনে স্টেরিক নাম্বার x ইকুয়ালস টু সিগমা বন্ধন দেখো দুইটা, একটা দুইটা, দুইটা সিগমা বন্ধন, মুক্ত জোড় ইলেকট্রন দেখো দুইটা, দুইটা মুক্ত জোড়, তাহলে সব মিলায়ে আমাদের স্টেরিক নাম্বার 4 আসলো। 4 আসলে আমাদের এই জায়গা থেকে তোমার বন্ধন ইয়া হবে, হাইব্রিডাইজেশন হবে হচ্ছে sp3। sp3 হইলে তখন আমাদের বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট। কিন্তু প্রবলেম হইতেছে যে এই জায়গায় দেখো লন পেয়ার ইলেকট্রন আছে, লন পেয়ার ইলেকট্রন আছে। এই লন পেয়ার ইলেকট্রন পরস্পরের মাধ্যমে বিকর্ষণ করবে। কি করবে? বিকর্ষণ করবে। সো এই লন পেয়ার ইলেকট্রন পরস্পরের সাথে বিকর্ষণ করবে। এখানে দেখো বন্ড পেয়ার লন পেয়ার ইলেকট্রন আছে, এরাও পরস্পরের সাথে বিকর্ষণ করবে। এখানে দেখো বন্ড পেয়ার ইলেকট্রন আছে। সো এই বিকর্ষণ বলটা সবচেয়ে বেশি, সো এই বিকর্ষণ বল সবচেয়ে বেশি হয় এখান থেকে এদিকে সরাই দিবে। এর ভিতরে বিকর্ষণ বল একটু কম হয়, এদিকে আরো চেপে যাবে। এই বিকর্ষণ বল সবচেয়ে কম হয়, অনেক চেপে যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম, চিন্তা করো, এটা হচ্ছে আমার হাত, এটা হচ্ছে আমার বেসিক স্ট্রাকচার, হ্যাঁ। এখন এই হচ্ছে আমার মাথা, সেই মাথার এই সাইডে এই কান হচ্ছে একটা মুক্ত জোড়, এই কান হচ্ছে একটা মুক্ত জোড়। বেসিক্যালি কান ছিল এই জায়গায়। এখন কান দুইটা যেহেতু আমাদের লন পেয়ার ইলেকট্রন, সো লন পেয়ার ইলেকট্রন পরস্পরের মাঝখানে কি বিকর্ষণ করবে। সো বিকর্ষণ করে অনেক বেশি বিকর্ষণ কারণে তারা এদিকে চেপে যাচ্ছে, কিন্তু এখানকার বন্ড পেয়ার ওটা ঠেকাইতে পারতেছে না। সো চেপে যে কান এখানে চলে আসছে, তাহলে কান বেসিক্যালি এখানে থাকার কথা ছিল ভ্যাসপার থিওরি অনুযায়ী, কিন্তু চেপে যে এই জায়গায় চলে আসছে। এখন এই জায়গায় যখন আসছে, এইটা হচ্ছে লন পেয়ার, এটা হচ্ছে বন্ড পেয়ার, তাহলে এখন এই লন পেয়ার বন্ড পেয়ারকে বিকর্ষণ করবে। কিন্তু এই যে বন্ড পেয়ার দুইটা আছে, এই বন্ড পেয়ার তো আরো দুর্বল, এ তো হচ্ছে এইদিকে চাপতে পারবে না। এ দুর্বল হলে এই লন পেয়ার দ্বারা ইয়া হবে, মানে কি বলে এটাকে, বিকর্ষিত হবে। হইলে এই লন পেয়ার এরা কি করছে, বলছে নাম নাম নাম, তো এর নামতে বললে এ তখন এই স্টেবল অবস্থা থেকে নেমে এরকম ব্যাকা হয়ে যাচ্ছে। সো এইভাবে ব্যাকা হয়ে যে আমাদের এই মাঝখানে বন্ধন কোণ কমায় দেয়, মাঝখানে বন্ধন কোণ কমায় দেয়। কত কমায় দেয় দেখো, এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রনের জন্য 2.5 ডিগ্রি কমায়। তাহলে এখানে যেহেতু মুক্ত জোড় ইলেকট্রন দুই জোড়া, তাহলে 2.5 ডিগ্রি কমলে এখানে আমাদের টোটাল 5 ডিগ্রি কমে। ক্যালকুলেশন শেষে আমরা এখানে 104.5 ডিগ্রি পাই, ঠিক আছে। তাহলে এই জায়গাতে আমরা বলতে পারি পানির অণুতে HOH এই যে বন্ধনটা আছে, এই বন্ধনের চতুস্তলকীয় আকৃতির কোণের মান সামান্য ছোট। তো সামান্য ছোট মানে কি, চতুস্তলকীয় আকৃতিতে আমাদের কোণের মান ছিল এটা, আর সামান্য ছোট হয়ে এটা। সো এই বেসিক ফিনোমেনাটা তুমি যদি বুঝো, এইভাবেই ব্যাখ্যা করতে পারলে তুমি ফুল মার্ক পেয়ে যাবা। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। ওরে বাপরে, এখন আমাদের একটা কঠিন প্রশ্ন চলে আসছে। বলছে অরবিটালের সংকরণ কি? sp3 sp2 sp অরবিটালের সংকরণ চিত্র আঁকো। হোমওয়ার্ক দিলাম, এটা কঠিন জিনিস চলে আসছে, আর পড়াইতে ইচ্ছা করতেছে না। কতক্ষণ হয়েছে দেখি, হিউজ, আর 9 জন ক্লাস করতেছে। যারা এখনো ক্লাস করতেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, সেই শুরু থেকে ক্লাস করতেছো। আমরা কতক্ষণ করে ক্লাস নিলাম? 1.5 ঘন্টা। গতকালকে আমরা গত দিনের ক্লাসটাতে আমরা 2 ঘন্টা ছিলাম টানা। আজকে তাহলে বকলাম বেশি, সম্ভবত বেশি বকছি বলে তোমার হচ্ছে যে গলায় এরকম বসে যাওয়া ভাব হয়ে গেছে, মনে হচ্ছে যে একদম বসে গেছে, আর কথাই বলতে পারতেছি না। ওকে, সো আমাদের সংকরণের বেসিক কনসেপ্ট তো জানো, তাই না? সংকরণের বেসিক কনসেপ্ট জানো যে অনেকগুলা সমশক্তি সম্পন্ন না, অনেকগুলা ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটালগুলোকে আমরা একত্রিত করে সম আকৃতির সমশক্তি সম্পন্ন অরবিটালে যদি কনভার্ট করি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে যে অরবিটালের সংক্রমণ। তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো ইনিশিয়ালি আমাদের কাছে একটা s অরবিটাল ছিল, একটা p অরবিটাল ছিল, ঠিক আছে। এদের আকৃতিও আলাদা, শক্তিও আলাদা। এগুলাতে মিশ্রিত করে আমি এখন ধরো এইটা s ছিল, এটা p ছিল, দুইটাকে কম্বাইন করে আমি একটা নতুন অরবিটাল বানাবো, সেটা হচ্ছে sp অরবিটাল। এই sp অরবিটালের বৈশিষ্ট্য হচ্ছে এ সম আকৃতির হবে এবং সমশক্তি সম্পন্ন হবে। এবার বলবা ভাইয়া
দুইটা অরবিটাল মিলাই কি আমি একটা বানাই ফেলছি? না, দুইটা অরবিটাল মিলাই একটা বানাই ফেলি নাই। এই জায়গাতে আমাদের একটা অরবিটাল ছিল, এখানে আমরা একটা অরবিটাল ছিল, এই দুইটা মিলাই নতুন নামকরণ করছি এসপি, বাট এখান থেকেও কিন্তু আমাদের দুইটা অরবিটাল তৈরি হবে, একটা একটা দুইটা অরবিটাল তৈরি হবে, অর্থাৎ দুইটা এসপি, এখানে একটা এসপি, এখানে একটা এসপি। সো দেখো এখানে একটা এসপি, এখানে একটা এসপি, এরকম দুইটা অরবিটাল তৈরি হবে। তার মানে যখন আমরা তোমার ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন ভিন্ন ভিন্ন আকৃতির অনেকগুলা অরবিটালকে একত্রিত করে সমশক্তি সম্পন্ন সম আকৃতির সমান সংখ্যক অরবিটালে রূপান্তর করব, সেটাকে আমরা বলবো হচ্ছে অরবিটালের সংকরায়ন। এরপরে দেখো আমাদের বলছে যে sp3 তারপরে হচ্ছে তোমার sp2 sp অরবিটালের সংকরণ চিত্র আঁকো। তাহলে দেখো sp অরবিটালের সংকরণ চিত্র, sp2 sp3 এগুলার সংকরণ চিত্র আমাদের একে দেখাতে হবে, যেটা আমাদের একটা চমৎকার রিটেন কোশ্চেন, তাই না? সো এটা যদি আমরা একটু একে দেখানোর চেষ্টা করি, প্রথমে আসো যে আচ্ছা এইটা দেখানোর জন্য একটা আমরা এক্সট্রা পেজ নিই। তো খেয়াল করে দেখো আমাদের এইটা হচ্ছে একটা এস অরবিটাল, তাই না? এখন একটা বেসিক পি অরবিটালে px py pz তিনটাই থাকে। সো কোথাও যদি sp সংকরণ হয়, এটা s অরবিটাল, কোথাও যদি sp সংকরণ হয় তার মানে হচ্ছে s একটা আসছে আর এই তিনটা থেকে p একটা আসছে। কোথাও যদি sp সংকরণ হয় তার মানে হচ্ছে s একটা আসছে এবং এখান থেকে আমাদের p একটা আসছে। সো s এর সাথে আমাদের এখানে বেসিক আসবে হচ্ছে p। তো এখন যদি আমরা sp সংকরণ করি তার মানে এই p এর বাকি দুইটা কিন্তু অসংকরিত অবস্থায় আছে, বাকি দুইটা কি অসংকরিত অবস্থায় আছে। সো দেখো বাকি দুইটা যদি অসংকরিত অবস্থায় থাকে তাহলে এখানে আমরা sp এই একটা s নিছিলাম আর এখান থেকে একটা p নিয়ে এইভাবে বন্ধন গঠন করতে পারতাম, কিন্তু এইগুলা তো তোমার অসংকরিত, মানে এগুলো এখনো সংকরণ হয় নাই। সংকরণ হলে সবাই দেখতে সমান হবে। তো সবাই দেখতে যদি সমান হয় তাহলে সংকরণের পরে আমাদের এখানে কি করলাম, সংকরণের পরে আমাদের এখানে বেসিক কনসেপ্ট কি? বেসিক কনসেপ্ট হচ্ছে যে দেখো মাঝখানে ধরো একটা কার্বন নিলাম, এই কার্বনের সাথে এখানে একটা তোমার হচ্ছে যে অরবিটাল, এখানে একটা অরবিটাল। সো এ হচ্ছে আমাদের sp সংকরণে আছে, বাকিগুলো আমাদের অসংকরিত অবস্থায় থাকবে দুইটা। তো yz, এই yz অসংকরিত, তাহলে এইটা আমার অসংকরিত অবস্থায় আছে, এটা আমার অসংকরিত অবস্থায় আছে, আরো একটা অসংকরিত, এইটা একটা অসংকরিত অবস্থায় আছে, এইটা একটা অসংকরিত অবস্থায় আছে। সো sp যখন গেছে তখন দেখো আমরা শুধুমাত্র x অ্যাক্সিস এর মাধ্যমে যেই অরবিটালটা পাইছি সেইটা আমরা হচ্ছে সংকরণে পাইছি। সো আমাদের সংকরিত অরবিটাল এইটা, বুঝতে পারছো? এবার আসো sp টোটাল আমাদের অরবিটাল সংখ্যা কয়টা? টোটাল আমাদের অরবিটাল সংখ্যা 4টা, s একটা আর p তে 3টা, বাট ওই দুইটা আমাদের অসংকরিত। এবার যখন আমরা এই sp এর জায়গায় sp2 নিব তখন দেখো আমাদের এখানে p অরবিটাল দুইটা চলে আসছে যারা আমাদের সংকরণে অংশ নিছে, একটা আছে হচ্ছে অসংকরিত। সো দুইটা যদি সংকরণে অংশ নেয়, একটা যদি অসংকরিত অবস্থায় থাকে তখন আমরা কিভাবে লিখবো জিনিসটাকে আমরা কিভাবে লিখবো? একটা অসংকরিত অবস্থায় আছে। সো এখন আমরা মাঝখানে কার্বন দিলাম, দিলে যেটা অসংকরিত সেটাকে আগে উপরে নিচে লিখে দিলাম, সেটা অসংকরিত। তো আমাদের এখনো সংকরণে অংশ নিছে, বাকি অংশ আছে। সো দেখো এইটা আমাদের সংকরণে অংশ নিছে আর এইটা আমাদের সংকরণে অংশ নিছে, ঠিক আছে? এই দেখো এই দুইটা আমাদের কার্বনের সাথে সংকরণে অংশ নিছে, সংকরায়নে অংশ নিছে। তাহলে এবার দেখো যখন আমি sp3 নিব তখন আমাদের কোনো অসংকরিত অরবিটাল থাকবে না, তার মানে দেখো আমাদের p3 এর তিনটাই সংকরণে অংশ নিছে। সো এই বরাবর একটা যাচ্ছে, এই বরাবর একটা যাচ্ছে, এই বরাবর একটা যাচ্ছে, সবগুলো আমাদের সংকরণে অংশ নিছে। সো এইভাবে আমরা স্ট্রাকচারটা দেখাই দিতে পারি। কেমন? ক্লিয়ার? এবার আসো টোটাল কোশ্চেন কতগুলো আমাদের? এই তো আর দুইটা আছে। এবার বলছে দেখো যে ইথাইনের গাঠনিক সংকেতের চিত্র আঁকো, sp2 অরবিটাল এবং হাইব্রিডাইজেশনের অধিক্রমণ ঘটে, সিগমা এবং পাই বন্ধন চিহ্নিত করো, সিগমা এবং পাই বন্ধনের দূরত্ব মাপো এবং বন্ধন কোণ নির্ণয় করো। রিটেনের জন্য এই টাইপের কোশ্চেন আসতে দেখা যায়। এখানে দেখো ইথাইন না, এটা হবে হচ্ছে ইথিন, এইটা হবে হচ্ছে ইথিন। প্রশ্নে ভুল তুলছে আমার হচ্ছে টাইপিস্ট, এটা হবে কি ইথিন। ইথিন করলে দেখো ইথিন হচ্ছে CH2
ডাবল বন্ড CH2, এটা হচ্ছে আমাদের ইথিন। ইথিনের ক্ষেত্রে খেয়াল করো, আমরা যদি এখানে ডাবল বন্ড দিই, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন আছে, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন আছে। এবার খেয়াল করো, এখানে এই জায়গাতে আমাদের একটা সিগমা বন্ধন, এখানে একটা সিগমা বন্ধন, এখানে একটা সিগমা, একটা পাই। সো আমাদের এই কার্বনের 4 হাতের 3টা সিগমা, একটা পাই আছে। 3টা যদি সিগমা থাকে, তাহলে এখানে আমাদের বন্ধন যে সংকরণটা ঘটে সেটা হচ্ছে sp2। তাহলে এই কার্বনের বেসিক সংকরণ কি বলতো, এইটার sp2। এই কার্বনের বেসিক সংকরণ এটা কি হবে, সেম ভাবে একটা পাই থাকলে এটাও হচ্ছে আমরা sp2 পাবো। তাহলে এই জায়গা থেকে আমরা প্রথমে আইডেন্টিফাই করলাম যে আমাদের হাইড্রোজেনের যে অধিক্রমণ আছে সেই অধিক্রমণে sp2 সংকরায়ন ঘটছে এবং এখানে পাই বন্ধন একটা, বাকিগুলা সব সিগমা। এবার বলছে এখানে আমাদের কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত এবং বন্ধন কোণের মান নির্ণয় করো। সো এখানে কার্বন কার্বন বন্ধন দূরত্ব, কার্বন কার্বন দ্বিবন্ধনের ক্ষেত্রে বন্ধন দূরত্বের যে মান সেটা কত হবে, এটা হবে হচ্ছে 0.134 ন্যানোমিটার। এটা মুখস্থ রাখতে হয় যে কার্বন কার্বন দ্বিবন্ধনের ক্ষেত্রে আমাদের বন্ধন দূরত্ব কত আসে, 0.134 ন্যানোমিটার। এবার বলছে বন্ধন কোণ নির্ণয় করো। তাহলে দেখো আমাদের এখানে বন্ধন আসছে কত, sp2, তাই না? sp2 সংকরায়ন হলে, খেয়াল করো, sp2 সংকরায়ন হলে আমাদের বন্ধন কোণ হয় 120 ডিগ্রি। তাহলে জাস্ট একটা স্ট্রাকচার রেখে হাইব্রিডাইজেশন করে আমরা কিন্তু অনেকগুলা প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারলাম। সো এই প্রশ্নগুলোর উত্তর জাস্ট তুমি লিখে দিবা, তাহলেই তোমার এই জিনিসটা কভার হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে না? পরের স্লাইডে আসো। পরের স্লাইডে বলছে দেখো, অ্যামোনিয়াম প্লাস এবং পানি এই বন্ধন কোণের তুলনা করো এবং অ্যামোনিয়াম প্লাস SO4- এর বন্ধন কোণকে তুলনা করো। সো প্রথমে আমরা অ্যামোনিয়াম প্লাস আয়নকে দেখি। দেখো আমাদের ইনিশিয়ালি অ্যামোনিয়াতে NH3 অ্যামোনিয়া, এইটার দিকে যদি আমরা তাকাই, এইটার বেসিক স্ট্রাকচারে দেখো নাইট্রোজেনের উপরে একজোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, নাইট্রোজেনের উপরে একজোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, তাই না? খেয়াল করো, নাইট্রোজেনের উপরে একজোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। সো এখানে আমরা যদি সংকরায়ন করি তাহলে আমাদের সিগমা বন্ধন 3টা, মুক্ত জোড় একটা, মোট মিলে 4, বন্ধন সংকরায়ন হবে হচ্ছে sp3। বাট বন্ধন কোণ যখন আসবে, ভ্যাসপার থিওরি অনুযায়ী উপরে একজোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকার কারণে তোমার বন্ধন কোণ কমে যে 107 ডিগ্রি হওয়ার কথা। কিন্তু যখন তুমি অ্যামোনিয়াম প্লাস আয়ন নিবা, তার মানে এই নাইট্রোজেনের উপরে এখন হাইড্রোজেন প্লাস আয়ন চলে আসছে, বাকি সবাই দেখো আমাদের হাইড্রোজেন। সো এখনো আমাদের তোমার স্টেরিক নাম্বার 4 + 0 4 আসবে এবং সংকরায়ন হবে হচ্ছে sp3। কিন্তু যেহেতু এখানে আর মুক্ত জোড় ইলেকট্রন নাই, এখন আমাদের বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট এটা আসে। এবার চিন্তা করো পানীয়ের ক্ষেত্রে কি ঘটবে। খুব সিম্পল। পানীয়ের ক্ষেত্রে এই পানিতে অক্সিজেন আছে, 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। তাহলে এখন আমি যদি বন্ধন গঠন করি, তাহলে দেখো হাইড্রোজেনের তোমার সিগমা বন্ধন 2টা, মুক্ত জোড় 2টা, টোটাল মিলে আসে হচ্ছে 4। সো এখানেও আমাদের তোমার সংকরায়ন হবে হচ্ছে sp3। বাট প্রবলেম ইজ, এখানে যেহেতু আমাদের sp3 তে 109 ডিগ্রি 28 মিনিট আসার কথা ছিল, সেইটা না আসে 2 জোড়া মুক্ত জোড়ের কারণে 5 ডিগ্রি কমে যে 104.5 ডিগ্রি হবে। তাহলে এই জায়গা থেকে আমরা দুইটার ভিতরে তুলনা করতে পারবো যে দুইটার ভিতরে এই কারণে আমাদের এই পার্থক্যগুলো আসে। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের বেসিক। আর এই অংশটা তুমি একা একা প্র্যাকটিস করবা। আমার পানি খেতে হবে, কথা বলতে খুব অসুবিধা হচ্ছে। সো আশা করি তোমাদের ডিইউ রিটেন হ্যাক্সের আজকের ক্লাসটা একদম ক্লিয়ার হয়ে গেছে। আমার ইচ্ছা ছিল, গত ক্লাসে একটা জিনিস মিস দিয়েছিলাম, পড়ানো হয়নি, সেটা হচ্ছে আয়ন শনাক্তকরণের একটা পার্ট মিস দিয়েছিলাম, ওইটা আজকের ক্লাসে দেখাই দিব ইনশাল্লাহ। আজকের ক্লাসে হলো না, যখন নেক্সট ক্লাসে তোমাদের হচ্ছে যে আয়ন শনাক্তকরণের 3-4টা আয়ন শনাক্তকরণ বারবার আসে, কালার সহ কেমনি আমাদের ওই জিনিসপত্রগুলো একটু মেমোরাইজ করতে হবে, সেগুলোর ট্রিক্সও দেখাই দিব ইনশাল্লাহ। আগামী ক্লাসে দেখাই দিব, আজকের ক্লাসটাতে আর দেখালাম না। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডদেরকে জানাবা, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, গ্রুপে একটু মেম্বার অ্যাড করো, কেমন? ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, ভাইয়ের জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।